Experience the variety of music. Experience the resurrection of melody. Experience City FM 96, source of wise wave. Good evening listeners, আপনারা টিউন করে আছেন সিটি এফএম 96 নাম্বার 1 এইচডিএফএম স্টেশন ইন বাংলাদেশ। রক্সি পেইন্ট প্রেজেন্টস কর্পোরেট অনুষ্ঠানটি নিয়ে আমি সামিয়া আছি আপনাদের সাথে। মূলত কর্পোরেট বিষয় নিয়ে মতামত এবং সমসাময়িক কর্মজীবন নিয়ে আমরা এই অনুষ্ঠানটিতে ডিসকাস করে থাকি। আপনারাও চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন, জানাতে পারেন আপনাদের ভাবনা বা মতামত, অথবা আপনাদের যে কোনো প্রশ্নের জন্য যেটা করতে হবে মোবাইলের রাইট মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন CITY স্পেস আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 9696 এই নাম্বারে। আমাদের ফেসবুক ফ্যান পেজটি হলো www.facebook.com/cityfm964u 964u। এখানেও একটি পোস্ট দেওয়া আছে এবং সেই পোস্টের আন্ডারে আপনারা যে কোনো কোয়েশ্চেন করতে পারেন, মতামত জানাতে পারেন। আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন দুটি ভিন্ন কর্মক্ষেত্রের দুজন অতিথি। জনাব শেখ আব্দুর রহিম, উনি বিভাগীয় প্রধান রিয়েল এস্টেট বিভাগ, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন জনাব জিল্লুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ট্রেড ভিশন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ভালো লাগছে আপনাদের সাথে অনুষ্ঠান করতে পেরে। আমি আগে স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছি, রহিম স্যারের সাথে। স্যার, আপনার ডিপার্টমেন্ট সম্পর্কে আমাদেরকে সংক্ষেপে কিছু বলুন। ধন্যবাদ সামিয়া এই সুন্দর একটা কোশ্চেন করার জন্য। আপনি জানেন যে বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আছেন, সেই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এই একটা ইউনিক যে ডিপার্টমেন্টটা, ইউনিক বিভাগ, ড্যাফোডিল রিয়েল এস্টেট বিভাগ। এই রিয়েল এস্টেট বিভাগ থেকে আমরা সাধারণত ব্যাচেলর অফ রিয়েল এস্টেট ডিগ্রি আমরা দিয়ে থাকি। আচ্ছা। এবং কোন ছাত্ররা এই প্রোগ্রামে আসতে পারবে, ভর্তি হতে পারবে, সেই সম্পর্কে একটু তথ্য আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে দিয়ে থাকি, শ্রোতাদেরকে আমরা দিয়ে একটু হেল্প করি। তো যেসব স্টুডেন্টরা এসএসসি এবং এইচএসসি তিন বিভাগ থেকেই, বিজ্ঞান, মানবিক এবং যে এটা কমার্স, এই তিন বিভাগ থেকেই যেসব ছাত্ররা এসএসসি এবং এইচএসসি পাশ করে তারা এখানে ভর্তি হতে পারবে। আচ্ছা। এবং আমার বিভাগে যেসব ছাত্ররা অ্যাডমিশনের ক্ষেত্রে তারা এসএসসি এবং এইচএসসিতে 3.5 এই 7 যাদের কনসোলিডেটেড যে গ্রেডটা হবে, হ্যাঁ, তারা ডাইরেক্টলি ভর্তি হতে পারবে। আর এই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম অনুযায়ী এসএসসি এবং এইচএসসিতে 2.5 এই ইজিক্যাল টু 5, এই 5 যাদের জিপিএ থাকবে তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন সেকশন থেকে তারা অ্যাডমিশন ফর্ম নেবে, সেটা ফিল আপ করে তারা জমা দিবে। এরপরে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তারা অ্যাডমিশন টেস্ট দিবে। অ্যাডমিশন টেস্টে দুইটা পার্ট থাকে, একটা পার্ট একটা রিটেন, একটা ভাইভা থাকে। রিটেনে 100 নম্বর থাকে, ভাইভা 100 নম্বর থাকে। এর মধ্যে যেসব ছাত্ররা ভালো করে তাদেরকে আমরা সাধারণত এখানে ভর্তি হওয়ার সুযোগ দিয়ে থাকি। এর সাথে আপনাকে বলে রাখি যে এই বিভাগ যেহেতু নতুন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, স্যার আমি একটু ইন্টারাপ্ট করছি, কবে এটা এস্টাবলিশমেন্ট কবে? সেদিকে আমি এই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে, এই ডিপার্টমেন্টটা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় চালু করে 2008 সালে। আচ্ছা। 2008 সালে আমরা 7ম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের শেষ করে আমরা 8ম বছরে আমরা আছি। এবং এই ডিপার্টমেন্ট থেকে যারা অলরেডি যারা তাদের গ্রাজুয়েশন শেষ করেছে তারা কর্মক্ষেত্রে
তারা সাকসেসফুলি তারা সবাই জব পেয়ে গেছে। এবং এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি যে ছাত্ররা কোথায় কোথায় জব করবে, যেহেতু এটা রিয়েল এস্টেট একটা নতুন বিভাগ, সবার মনে ধারণা যে আমি এখানে পড়াশোনা করলে কোন সেক্টরে ফিউচারটা কি হবে। তো সেখানে আমি বলছি যে সরকারি এবং বেসরকারি সকল সেক্টরেই, সকল ক্ষেত্রেই আমাদের এই ছাত্ররা তারা চাকরির জন্য তারা কোয়ালিফাই মানে পরীক্ষা দিতে পারবে এবং তারা সেখানে চাকরি করতে পারবে। সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, ইভেন বিসিএস জবও তারা কিন্তু সেখানে পরীক্ষা দিতে পারবে এবং সেখানে তারা চাকরি করতে পারবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা, তারা কিন্তু এই যে রিয়েল এস্টেট যে বিশাল একটা সেক্টর আপনি জানেন। জি, সেটাই আমি চিন্তা করছি যে মানে স্পেশালি বাংলাদেশের মতো উন্নয়নশীল একটি দেশে রিয়েল এস্টেট একটা অনেক বড় একটা ক্ষেত্র, শুধু বাংলাদেশে না, এটা কিন্তু বিশ্বজুড়ে। যেমন আপনি জানেন যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আপনি মনে জানেন, তো গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস 2007 সালের শেষে 2008 সালে শুরু হয়েছে, এটা ইউনাইটেড স্টেটসে। তো ইউনাইটেড স্টেটসের এই গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা যে রিয়েল এস্টেট সেক্টরের কারণে শুরু হলো, সেই গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা কিন্তু আমাদের সারা বিশ্বের লোকজনকে কিন্তু সেখানে সেই প্রভাবিত করেছে এবং আমরা তার সাফারার। সেটাই, এবং এখনো সাফার করছি 2015 পর্যন্ত, এখনো কিন্তু আমরা সাফার করছি, এখনো রিসেশনের মধ্যেই আছি, এখনো কিন্তু আমরা সাফার করছি। তো এই যে মানুষের যে মৌলিক যে 5টা চাহিদা আপনি জানেন, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, সেখানে কিন্তু মৌলিক চাহিদার মধ্যে 3ই হচ্ছে আপনার, 3 নম্বরে হচ্ছে বাসস্থান। এবং এই বাসস্থানের পিছনে কিন্তু আমরা সবাই বেশি বিনিয়োগ করে থাকি। আমরা সবাই জানি যে আমরা টাকা সেভ করে আমরা নিজের বাড়ি, নিজের বাসা, নিজের অ্যাপার্টমেন্ট, নিজের ফ্ল্যাট, এগুলো কিন্তু আমরা করে থাকি। তা এই জায়গাটায় আমাদের দেশে কিছু সমস্যা আছে। আপনি জানেন যে রিয়েল এস্টেটের যে সেক্টরটা, এখানে অনেক ধরনের যেটা আমরা বলবো যে একটু মিসম্যানেজমেন্ট বা অব্যবস্থাপনার জিনিসগুলো আছে। এগুলো ওভারকাম করার জন্য আমরা সাধারণত এই যে বিভাগটা, এই বিভাগের ছাত্রদেরকে আমরা শিখিয়ে থাকি, আমরা পড়িয়ে থাকি, যে তোমরা তাদেরকে দক্ষ করে আমরা গড়ে তুলি পড়ানোর মাধ্যমে এবং প্রশিক্ষণের মাধ্যমে, যাতে তারা কর্মক্ষেত্রে গিয়ে এই যে মিসম্যানেজমেন্টটা বা অব্যবস্থাপনা, এটা যাতে তারা দূর করে কাস্টমারদের আস্থা, লোকজনের যে আস্থা যাতে অর্জন করতে পারে, এবং এই রিয়েল এস্টেট সেক্টরটা যাতে আমাদের দেশে একটা ওয়ান অফ দ্য বেস্ট সেক্টরস হিসেবে গড়ে ওঠে এবং সবার জন্য যাতে সুন্দর একটা বাড়ি হয়। হ্যাঁ, আপনি জানেন স্যার, মিসম্যানেজমেন্ট নিয়ে আরো অনেক কথা অবশ্যই বলবো, বিকজ আমাদের অনুষ্ঠানটাই আসলে চেষ্টা করে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানটি যে সমস্যাগুলোকে তুলে ধরা এবং সলিউশন দেওয়ার একটা চেষ্টা। তো আমরাও চেষ্টা করব যে আপনাদের সঠিক ইনফরমেশন দিয়ে। আমি একটু মিস্টার জিল্লুর রহমানের কাছে যাচ্ছি প্রশ্ন নিয়ে। আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের শ্রোতাদের কিছু বলুন। আমি ট্রেড ভিশন লিমিটেডে আছি। এটা আসলে বাংলাদেশে একটা মেডিকেল ইকুইপমেন্ট, মানে একটা হসপিটাল বানাইতে যেসব যন্ত্রপাতি লাগে, আচ্ছা, এই যন্ত্রপাতিগুলো আসলে আমরা সাপ্লাই দেই। আর এটা প্রতিষ্ঠা হয়েছিল 1985-তে। আচ্ছা, কিন্তু মানে এরা মেডিকেল ইকুইপমেন্টের ব্যবসা শুরু করে 1990-এর শেষের দিকে, অলমোস্ট 1991-এ। আচ্ছা, এবং তারপরে থেকে আমরা 2010-এ 25 বছর পূর্তি পালন করছি। অলমোস্ট আমরা 30 বছরের দিকে যাচ্ছে। এই বছর সেপ্টেম্বরের দিকে আমরা যাচ্ছি। বাংলাদেশের যে কটা কোম্পানি আছে, ইনফ্যাক্ট যখন ট্রেড ভিশন ছিল, যখন ট্রেড ভিশন মানে মেডিকেল ইকুইপমেন্ট রান করানো শুরু করে, তখন বাংলাদেশে খুব বেশি ছিল না। সামান্য কিছু দেশীয় কোম্পানি ছিল, আর 2-1টা বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, যেমন জি ছিল, ফিলিপস, এইসব কিছু জেনারেল ইলেকট্রিক্স মেডিকেল ডিভিশনটা। হ্যাঁ, ওরা সরাসরি তখন ডিল করত এবং সরকারি হাসপাতালগুলোতে এখনো সরাসরি, অলমোস্ট সরাসরি ডিল করে। আচ্ছা, মানে অনেকগুলাই দেখা যাচ্ছে। সিমেন্সের যেমন অফিস বাংলাদেশে আছে, কিন্তু ওদের লোকাল এজেন্টও আছে। আচ্ছা, এরকম। তো এইভাবে ওরা আর কি, এর মধ্যে আর দেশি যেগুলো ছিল তার মধ্যে আমাদের কোম্পানিটা যখন শুরু হলো, আমাদের ম্যানেজমেন্ট, এটা একটা পার্টনারশিপ কোম্পানি, আচ্ছা, প্রাইভেট লিমিটেড। এখানে 4 জন ডাইরেক্টর আছেন মূলত।
তো এরা সবাই প্রথমেই চিন্তা করলো যে আসলে যেহেতু এটা হেলথ সেক্টর, মানে লাইফ, মানুষের জীবন নিয়ে কারবার, এই জন্য এখানে এরা প্রথমেই চিন্তা করলো যে এরা একটা কোয়ালিটি মেনটেন করবে। এখন পর্যন্ত আমরা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড, বেশ হাই স্ট্যান্ডার্ড মেনটেন করি, যেটা যার জন্য অনেক ছোট ছোট হসপিটাল যারা আসলে আমাদের প্রোডাক্ট অ্যাফোর্ডই করতে পারে না। আচ্ছা, আমাদের মেইনলি কাস্টমার হচ্ছে গভর্নমেন্ট আর কর্পোরেট হসপিটাল। আচ্ছা, মিড রেঞ্জের হসপিটালগুলোয় আমরা এখন কিছু কিছু দিতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইয়ে করতে পারি। আর অলমোস্ট যদি বলা যায় যে আমরা কোন সেক্টরগুলোয় ভালো করতেছি কিংবা কোন সেক্টরগুলো আমাদের এমফেসাইজ, তাহলে আমি বলবো যে আমাদের চোখের পরীক্ষা প্লাস এইটার চিকিৎসার জন্য মেডিসিন বাদে, এক্সেপ্ট মেডিসিন, যত ধরনের ইকুইপমেন্ট লাগে সবকিছু আমরা দিতে পারি। এবং অলমোস্ট বাংলাদেশে প্রায় আমরা সবকিছুই দিয়েছি। তারপরে ডায়ালাইসিস একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের মেশিনটা ওয়ার্ল্ডের প্রথম 3টা কোম্পানির একটা। আমরা যে মেশিন, আপনারা কোন কোম্পানি থেকে মেশিন আনছেন? আপনি কি কোন দেশ বলতে চাচ্ছেন? আমাদের মেইনলি বেশিরভাগ হচ্ছে ইউরোপ আর আমেরিকা বেস কোম্পানি। আর আমাদের আসলে আমি যেটা বলতে ভুলে গেছি, যেটা নিয়ে আমরা সবার আগে বলি, সেটা হচ্ছে ক্যান্সারের যে রেডিওথেরাপি ইকুইপমেন্ট, এটা আমাদের আসলে মেইন প্রোডাক্ট। এবং বাংলাদেশে অলমোস্ট সব কয়টা জায়গায় আমাদের এখন 15টা মেশিন চলতেছে। ইউনাইটেডে আমাদের মেশিন, স্কয়ারে আমাদের, অ্যাপোলোতে নাই। অ্যাপোলো এখনো আসলে এই ডিপার্টমেন্টটা খুলে নেই, খোলার চিন্তা করতেছে এবং আমরা আশা করতেছি আমাদেরটা এখানে নিবে, কারণ এটা এমন অলরেডি অন্য প্রতিষ্ঠানগুলো সবাই না ওইটা শুধু অন্য প্রতিষ্ঠান নিছে সেটাই বড় কথা না। বড় কথা হচ্ছে যে এটার জন্য যে আফটার সেলফ সার্ভিসটা লাগে, সেটা আসলে আমাদের কোম্পানি ছাড়া আর অন্য কোনো কোম্পানি নাই যে তারা তাদের মেশিনের পিছনে এত এরকম সার্ভিস দিতে পারবে। আচ্ছা, এখন একটু প্রশ্ন করি আফটার সেল সার্ভিস নিয়ে, যে এখানে ধরেন একটা মেশিনের কিছু টেকনিক্যাল সাপোর্টের দরকার হলো, তখন আপনারা কি করেন? যারা নিচ্ছে মেশিনটা তাদেরকে আপনারা কিভাবে সাপোর্ট করেন? এখানে আমরা মেইনলি যেটা করি, প্রথমে আমরা যে কোনো মেশিন যখন আনি, আমাদের যেহেতু আমাদের কোম্পানিগুলো আসলে লিডিং কোম্পানি, বিশ্বের লিডিং কোম্পানি, তো এরা মেশিন দেওয়ার আগে এনশিওর করে যে আমাদের ইঞ্জিনিয়াররা এটার প্রাইমারি সার্ভিসটা দেওয়ার দিতে ক্যাপাবল পারে কিনা। অবশ্যই পারে কিনা না, পারতে হবে, না হলে তারা মেশিনই দেবে না, মেশিনই দিবে না। তো এই জন্য দেখা যায় যখন একটা মেশিন আমরা ইনস্টল করতেছি, ততক্ষণে কমপক্ষে 2 জন আমাদের ইঞ্জিনিয়ার অলরেডি ওইটার প্রাইমারি লেভেল পর্যন্ত যে কোনো প্রবলেম তারা সলভ করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ঢাকার মধ্যে আমরা 24 ঘন্টা না, ঢাকার মধ্যে বোধহয় আমরা 6 ঘন্টার মধ্যে রেসপন্স, 6 ওয়ার্কিং আওয়ার মধ্যে আমরা রেসপন্স করার চেষ্টা করি। ঢাকার বাইরে 48 আওয়ার্স। আচ্ছা, তার মানে ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের অলমোস্ট সারা বাংলাদেশে কার্যক্রম চলছে। স্যার, আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে ছিলাম আমরা, সেটা হচ্ছে মিস ম্যানেজমেন্ট। তো এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম। স্যার, এই মিস ম্যানেজমেন্টটা কেন, মানে আমরা কেন এইভাবে, সবাই কিন্তু বলে স্যার এই সেক্টরটা নিয়ে অনেক মিস ম্যানেজমেন্ট আছে, কিন্তু কেন স্যার? না, মিস ম্যানেজমেন্ট যে বিষয়টা আমরা বলার চেষ্টা করছি, মিস ম্যানেজমেন্ট তো যখন ল্যাক অফ কোঅর্ডিনেশন হয়ে থাকে, সমন্বয়হীনতা যেটা, এবং যে সময় যে কাজটা করার দরকার বা যে জায়গায় যে জিনিসটা আপনার সম্পূর্ণ করা দরকার, সেটা যদি না করা হয়, তখন তো যেমন আমাদের এই অনুষ্ঠানটা 9টার সময় শুরু করার কথা, ফর এক্সাম্পল, আমরা কিন্তু 9টায় শুরু করি, তাহলে আমরা কিন্তু ম্যানেজমেন্ট 100% আমরা কিন্তু ইমপ্লিমেন্ট করছি। আর এটা যে কোনো কারণে যদি আমরা 9টা শুরু করতে না পারতাম, তাহলে এখানে একটা মিস ম্যানেজমেন্ট হতো। জি স্যার। এখন এই যে রিয়েল এস্টেট শুধু সেক্টরটা, প্রত্যেকটা জায়গায় যে ল্যাক অফ কোঅর্ডিনেশন এবং সঠিক লোক সঠিক জায়গায় যে না যাওয়া, বা জেনে জানাশোনা, ট্রেনিং, শিক্ষা, এই সমস্ত কিছু না নিয়ে যখন একজন লোক বা একজন এমপ্লয়ি সে যখন একটা পোস্ট হোল্ড করে, তখন তো তার পক্ষে ওইভাবে কোঅর্ডিনেশনটা করা সম্ভব না, বা এফোর্টটা দেওয়া ওইভাবে সম্ভব হয় না। সেখানে আমাদের এই যেহেতু আমরা রিয়েল এস্টেট বিষয়ে পড়িয়ে থাকি, সেখানে রিয়েল এস্টেটের অনেক ধরনের আপনার আছে, বিষয়গুলো আছে, যে প্ল্যান্ড ওয়েতে, পরিকল্পিতভাবে, একদম পরিকল্পনা করে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু এনশিওর করে এরপরে কিন্তু একটা প্রজেক্ট আপনাকে করতে হবে। সেটা যে ল্যান্ড প্রজেক্ট হোক
আর অ্যাপার্টমেন্ট প্রজেক্ট হোক, এবং সেখানে আপনার এই ডিজাইন থেকে শুরু করে যে প্রকল্প যখন ডিজাইন করা হয় সেই জায়গাটা থেকে শুরু করে সেটা একদম শেষ করা পর্যন্ত আপনার কিন্তু প্রত্যেকটা পার্টে কিন্তু আপনার যে বিষয়গুলো মেনশন করা ছিল ওই প্ল্যানের ভিতরে সেগুলো কিন্তু আপনাকে কি করতে হবে। এখন দেখা গেল রাজক থেকে আপনাকে পারমিশন দিল যে 40% ছেড়ে দিতে হবে, হ্যাঁ, ল্যান্ডের, কিন্তু রাজককে আপনি দেখালেন যে হ্যাঁ 40% ছেড়ে দিচ্ছেন, হ্যাঁ, কিন্তু যখন আসলে কিন্তু 40% ছাড়লাম না এবং সেটা আসলে ছাড়া হয় না। আপনার ওই ইসের যে মূল পরিকল্পনার মধ্যে আপনি দিলেন যে এই কোয়ালিটির ইট দিবেন, বালু দিবেন বা রড দিবেন বা সিমেন্ট দিবেন বা এই পাথর দিবেন, আপনি সেটা ওইখানে লিখে রাখলেন, কাগজ কলমে লিখে রাখলেন, সেভাবে হলো না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যেগুলো যারা নিশ্চয়ই এগুলো দেখার জন্য হ্যাঁ অনেকটুকু মানে আমাদের দৃষ্টিভঙ্গিকেও পাল্টাতে হবে এবং আমাদের ওয়াচম্যানশিপটাও আরেকটু বাড়াতে হবে, সেটাই। তো আমরা আসলে আমাদের ইথিক্যাল ব্যাপারগুলো নিয়েও কথা বলবো এবং প্রত্যেকের অবস্থান থেকে। কিন্তু লিসেনার্স, এই মুহূর্তে একটা বিরতিতে যেতে হচ্ছে, আমরা বিরতি নিয়ে আবার ফিরে আসবো। আপনারা কিন্তু প্রশ্ন অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন এবং জানাবেন আপনাদের মতামত। যেটা করতে হবে, মোবাইলের রাইট মেসেজ অপশানে যে টাইপ করতে হবে CITY স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন এবং স্পেস দিয়ে আপনার কোয়েশ্চেন লিখে পাঠিয়ে দিন 9696 এই নাম্বারে। ফিরছি একটু পরেই। আপনার প্রিয় ঘর সাজাতে এখন আরো আধুনিক সলিউশন দিচ্ছে রক্সি 3C। কম্পিউটারাইজড প্রযুক্তিতে রং নির্বাচন, ইনস্ট্যান্ট কালার টিন্টিং, রঙের মেলা থেকে পছন্দের রং তৈরি। রক্সি ফিউশন দিয়ে স্টাইলিশ ওয়াল ফিনিশ আর আর্কিটেক্টের পরামর্শ সহ আরো অনেক সুবিধা পেতে আসুন রক্সি 3C তে। রক্সি পেইন্টস, রঙের উৎসবে মাতুন সবাই। ক্যাশব্যাক অফার 50% পর্যন্ত ক্যাশব্যাক অফার পাচ্ছেন শুধুমাত্র স্পার্ক গিয়ার বনানী ব্রাঞ্চে। এই অফার চলবে আগামী 31শে মে 2015 পর্যন্ত। আপনার পছন্দসই পোশাকটি পেতে আজই আসুন সপরিবারে বনানী 11 নম্বর রোডে স্পার্ক গিয়ারের শোরুমে। বিস্তারিত জানতে ফোন করুন 8836831831 অথবা ভিজিট করুন স্পার্ক গিয়ারের ফেসবুক পেজ www.facebook.com/sparkgear.clothing। যোগাযোগের ঠিকানা স্পার্ক গিয়ার বনানী ব্রাঞ্চ, খাজা প্যালেস, দ্বিতীয় তলা, বাড়ি নম্বর 76/B, রোড নাম্বার 11, বনানী, ঢাকা 1213। আচ্ছা, তুমি কখনো শুনেছো একটা গাড়ি নাকি 1 লিটার পেট্রোলে 25 কিলোমিটার পার লিটারের বেশি ফুয়েল সাশ্রয় করে? অসম্ভব, আমি শুনিনি তো। অসম্ভব নয় ভাইজান, আমার ন্যানো 25 কিলোমিটার পার লিটারের দুর্দান্ত ফুয়েল সাশ্রয় করে। ড্রাইভে যাবে? বাহ, 5 জনের পরিবারের জন্য দারুণ। এসিটাও ভীষণ পাওয়ারফুল। ঢাকার এই সরু রাস্তার জন্য এর সাইজটা একেবারে পারফেক্ট। ছোট পার্কিং স্পটেও এটা পার্ক করা যায়। এরপরেও কি তোমার সেকেন্ড হ্যান্ড গাড়িটা রাখবে? তুমি তো আমার মতো একটা স্মার্ট নতুন ন্যানো কিনতে পারো। এসে গেল টাটা ন্যানো টুইস্ট, ফাস্ট স্টিয়ারিং, সুপার কুল এসি, বেস্ট ফুয়েল সাশ্রয়ের দক্ষতা এবং আপনার পরিবারের জন্য প্রচুর জায়গা নিয়ে। টেস্ট ড্রাইভের জন্য কল করুন 01755570870 নম্বরে। টাটা ন্যানো টুইস্ট। নতুন সিমে সবার সাথে গল্প আড্ডা সারাদিন ভর। কিনলে রবির নতুন সিম পাইবে উপহারের ঝড়। রবির এই দারুণ অফার মেতে ওঠো সারাদিন ভর। কিনলে রবির নতুন সিম পাইবে উপহারের ঝড়। এখন রবির নতুন সিম কিনলেই উপহারের ঝড় পাচ্ছেন। 112 টাকা সমমূল্যের ইউনিলিভার বান্ডেল আর 29 টাকা রিচার্জে সকল রবি নম্বরে আধা পয়সা, অন্য সব নম্বরে 1 পয়সা প্রতি সেকেন্ড, সাথে 100% ইন্টারনেট বোনাস। এছাড়াও আছে ফ্রি ফেসবুক অথবা 2 GB ইন্টারনেট। বিস্তারিত পত্রিকায়। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। ফ্রান্সের কোলাবোরেশনে তৈরি স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, 5 মিনিটে স্মার্ট। ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে শুধুই একটি খেলা নয়, ক্রিকেট মানে বিশ্বাস, ক্রিকেট মানে লাল সবুজের টগবগে উন্মাদনা, ক্রিকেট মানে আমি বা আপনি নন, আমি আপনি মিলে আমরা সবাই। ক্রিকেট মানে সব, ক্রিকেট মানে সময় অসময় ক্রিকেটময়। প্রাণ ফ্রুটো বাংলাদেশ ক্রিকেট টিমের গর্বিত স্পন্সর।
শুনবেন এলিট পেইন্টের সৌজন্যে ছড়া। জি, আমার নাম মোহাম্মদ হাসিবুল হাসান পিন্টু, আমি যশোর বেনাপোল থেকে বলছিলাম। পুরাতন দেওয়াল নতুনের মতো কোট সাজাতে, লোহা আর টিনের জিনিসের মরিচা সারাতে, দরকার একটাই রং, নাম তার এলিট। ভেজাল মুক্ত এই রং একেবারেই সলিড। রোদ বৃষ্টি আর বাজে আবহাওয়া হোক না যত, এলিট রং এসবের কাছে করে না মাথা নত। দেওয়াল লোহা আর টিনের যত্ন নিতে তাই, এলিট রঙে বিকল্প আর কিছুই নাই। শুনলেন এলিট পেইন্টের সৌজন্যে ছড়া। আপনিও শোনাতে পারেন আপনার ছড়াটি আর জিতে নিন এলিট পেইন্টের সৌজন্যে 1000 টাকার গিফট ভাউচার। ছড়া শোনাতে ফোন করুন 01841009600 এই নম্বরে। এলিট পেইন্ট, রাঙিয়ে দাও। Source of Wise Wave. ওয়েলকাম ব্যাক লিসনার্স, আপনারা টিউন করে আছেন সিটি এফএম 96 নাম্বার 1 এইচডিএফএম স্টেশন ইন বাংলাদেশ। আমি সামিয়া আছি আপনাদের সাথে কর্পোরেট অনুষ্ঠানটি নিয়ে, রক্সি প্রেজেন্টস কর্পোরেট অনুষ্ঠানটিতে। আমার সাথে আজকে অতিথি হিসেবে আছেন ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান রিয়েল এস্টেট শেখ আব্দুর রহিম, এবং আরও আছেন আমাদের সাথে ট্রেড ভিশন এই প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ জিলুর রহমান। আমরা কথা বলছিলাম স্যারের সাথে এবং কথা হচ্ছিল আমাদের মিসম্যানেজমেন্ট নিয়ে, এবং এখন আরও কিন্তু SMS চলে এসেছে কয়েকটা। আমি আসলে একটু SMS-গুলো না নিয়ে পারছি না, বিকজ খুব ইন্টারেস্টিং কয়েকটা কোয়েশ্চেন আছে। আমি দেখছি দুরন্ত লিখেছে পান্থপথ থেকে, আমার কোনো জব বেশি দিন করতে ভালো লাগে না, কি করব? মজা লাগলো প্রশ্নটা পেয়ে। আসলে আমার মনে হয় স্যারই বলুন যে কি করণীয়। দুরন্তের উদ্দেশ্যে বলছি যে জবটাকে আসলে ভালো লাগাতে হবে, এবং ভালো লাগানোর জন্য যেটা দরকার সেটা হলো যে প্রচন্ড রকমের ধৈর্য, যেটাকে প্যাশন্স বলে, সেটা গড়ে তুলতে হবে। আপনি কি একমত জিল্লুর এই? হ্যাঁ, আমি মনে করি যে জব নিয়োগ কিছুদিন পর পর জব সুইচ করে, এটা আসলে ক্যারিয়ারে একটা ব্যাড রেপুটেশন তৈরি করে ফেলে, এবং এটা এমপ্লয়াররা কখনো ভালো চোখে নেয় না। কারণ সে এমপ্লয়ার তখন চিন্তা করবে যে একে আমি রাখলাম, একে সবকিছু, সে যখন এফিশিয়েন্ট হয়ে গেল, আমার কোম্পানি সম্পর্কে বুঝে গেল, তারপরেই যদি চলে যায় তাহলে আমার জন্য বিরাট লস। তাছাড়া একটা বিষয় আছে যে প্রত্যেকটা অর্গানাইজেশন এমপ্লয়ি নিয়োগ দেওয়ার সময় কিন্তু তাকে অ্যাড দিতে হয়, অ্যাডভার্টাইজমেন্ট হয়, রিক্রুটমেন্ট হয়, সিলেকশন হয়, সেখানে একটা কস্ট আছে, অবশ্যই হিউজ একটা খরচ আছে, টাইম সবকিছু, এখন ট্রেনিং দিতে হবে। সে যখন এগুলো তার পিছনে খরচ করা হলো এবং সে যখন চলে যাবে, তখন তো ডেফিনেটলি অর্গানাইজেশনটা একটা সমস্যার মধ্যে পড়বে, লুজার আর কি, এবং অনেক বড় একটা সমস্যা। তখন তো এই এমপ্লয়ির কমিটমেন্ট নিয়ে এমপ্লয়ার অবশ্যই কিছুদিন আগে এরকম 3 মাস পরে আমাদের একজন চলে গেছেন, আমাদের এখন আবার নতুন করে একদম কন্টেম্পোরারি কোশ্চেন। এটা কোনো অর্গানাইজেশনে কিন্তু ভালো চোখে নেবে না। তাই দুরন্তের উদ্দেশ্যে আমি বলছি আসলেই সে দুরন্ত না, নামের সাথে ওটা না, তাকে যেটা করতে হবে, তাকে আসলে যেটা ফাইন্ড আউট করতে হবে যে তার কোন জবটা ভালো লাগে, তাকে মাইন্ড ম্যাপিংটা করতে হবে, মাইন্ড সেট আপ করতে হবে, এবং যে জব তার ভালো লাগে, যে সেক্টরে, যেমন সেটা এডুকেশন হতে পারে, সেটা ব্যাংক হতে পারে, বা সেটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হতে পারে, সার্ভিস ইন্ডাস্ট্রি হতে পারে, সেলফ এমপ্লয়েড হতে পারে, সে এন্টারপ্রেনার হতে পারে। সেটাই। আচ্ছা, তাহলে আমি এখন একটা কোয়েশ্চেন করি আপনাদেরকে, যে সেটা হল যে একটা জবে মিনিমাম কতদিন থাকলে তখন এমপ্লয়ার মনে করে যে না, সে আসলেই থাকবে? এটার কি কোনো বাধা ধরা টাইম রেঞ্জ আছে? না, আসলে এটা না, এইভাবে না। তবে বিষয়টা হচ্ছে যে আমরা যদি শর্ট টার্ম ধরি, মিডিয়াম ধরি, লং টার্ম ধরি, তো শর্ট টার্ম তো নিশ্চয়ই 1 ইয়ারের নিচে হবে, 1 ইয়ারের উপর হলে সেটা আমরা মিডিয়াম ধরে থাকি। আর যদি কোনো এমপ্লয়ি মোটামুটি ভাবে সে যদি 5 ইয়ার্স একটা অর্গানাইজেশন সাকসেসফুলি, এটা আমরা বলছি, এটা ধরা বাঁধা নিয়ম নেই, যদি 5 ইয়ার্স যদি একজন এমপ্লয়ি খুব সাকসেসফুলি একটা অর্গানাইজেশনকে সার্ভিস দেয়, সে যখন অন্য জায়গায় সুইচ ওভার করবে, তখন কিন্তু এমপ্লয়ার ওইভাবে যে নেগেটিভ একটা যে
ধারণা যে আরে ও তো থাকবে না, তখন অন্তত ওই নিউ এমপ্লয়ারের মনে হবে যে না, সে তো 5 বছর একটা অর্গানাইজেশন ছিল এবং তাকে আমি রিক্রুট করলে নিশ্চয়ই আমার অর্গানাইজেশনকে সে কন্ট্রিবিউট করতে পারবে। সেটাই তো ধরা বাঁধা করে নিয়ম নেই। যেমন আপনি যদি দেখেন পাবলিক বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু একজন শিক্ষক লেকচারার হিসেবে জয়েন করে এবং সে কিন্তু একদম তার হোল লাইফে কিন্তু সে সেখানে কাটিয়ে দেয়। সেটাই স্যার। এখন প্রাইভেট ইউনিভার্সিটির কথায় চলে আসবে স্যার। আপনি এই জবে কতদিন ধরে আছেন এবং আপনার কি এটাই ফার্স্ট জব? না, এইটা এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জবটা আমার 5th জব। আচ্ছা। আমার প্রথম জব ছিল ব্যাংকে। আচ্ছা। দ্বিতীয় জব আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আচ্ছা। তৃতীয় জবটা ছিল সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় বনানী। চতুর্থ জবটা ছিল আমার আপনার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওটা গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়। এরপর আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিফট করে চলে আসছি এবং ড্যাফোডিল এই সব মিলে আমার এক্সপেরিয়েন্স 10-11 বছর। আচ্ছা। তার মধ্যে ড্যাফোডিলে আমি আছি 8 বছর। ও আচ্ছা। তার মানে আপনারা অনেক ট্রায়াল এন্ড এরর করে তারপর সেট করতে হয়েছে মাইন্ডসেট যেটাকে বলে। না, তা তো এটা করতে হয়েছে যে বিভিন্ন জায়গায় আমরা করছি। আচ্ছা। স্যার কিন্তু মেইনলি প্রাইভেট ইউনিভার্সিটিতেই বেশি ছিল। ইউনিভার্সিটিতেই বেশি ছিল। হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটিতে বেশি, পাবলিক ইউনিভার্সিটি মাত্র ইউনিভার্সিটি মানে এডুকেশন রিলেটেড এডুকেশন সেক্টরে বেশি ছিলেন। এডুকেশন সেক্টরে বেশি, মানে 11 বছরের মধ্যে 10 বছরই এই এডুকেশন সেক্টরে। আচ্ছা, জিলুর রহমান, আপনার কাছে প্রশ্ন করছি যে এই প্রতিষ্ঠানটাতে কাজ করতে যে আপনি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেন মূলত? যেহেতু আমি আসলে মার্কেটিং এ ডিপার্টমেন্টে আছি, আচ্ছা, প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে আসলে মানে মানুষের পকেট থেকে টাকা বের করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এক্স্যাক্টলি, তো ডেফিনেটলি টাকাটা মানুষ এমনি দিয়ে দেন, টাকাটা বের করা তো অবশ্যই কঠিন, সবচেয়ে বেশি চ্যালেঞ্জ। আর এর সাথে অন্যান্য চ্যালেঞ্জ এখন যেগুলো হচ্ছে যে অনেক এখন আমাদের কম্পিটিটর বেড়ে গেছে, প্রতিদ্বন্দ্বিতা বেশি, লোকজন এখন অনেক সতর্ক, কোনো কিছু কেনার ব্যাপারে তারা অনেক কোশ্চেন করতেছে, এবং অনেক ইনফরমেশন নিয়ে নিচ্ছে। যেহেতু যোগাযোগের মাধ্যমটা এখন অনেক ইজি, তো অনেক সময় দেখা যায় যে আমরা দেখা গেল একজনকে একটা অফার সাবমিট করলাম, তারা ওই সরাসরি প্রিন্সিপালের সাথে যোগাযোগ করে যে সরাসরি এখান থেকে আনতে গেলে কিরকম খরচ সুবিধাটা হয় কিনা। তবে আমাদের প্রিন্সিপালগুলো আসলে খুব চমৎকার, তারা ইনফরমেশনটা সরাসরি আমাদের দিয়ে দেয়, তারা প্রাইস নিয়ে কখনোই কথা বলবে না, কখনোই কথা বলেন। এটা আমাদের জন্য আসলে খুব বড় একটা অ্যাডভান্টেজ। এবং এটা কিন্তু হয়েছে যে আপনারা যে দীর্ঘদিন ধরে তাদের সাথে একটা সুসম্পর্ক, প্রতিটা কোম্পানি, এই যে অনেকগুলো কোম্পানি আছে 1991 থেকে আমরা ডিল করতেছি। আচ্ছা, মানে প্রায় 25-30 বছর। মানে কোন কোম্পানিগুলো আমাদের কি চেনা কোনো প্রতিষ্ঠান, মানে কমন কিছু, নাকি ওরা শুধু এই ধরনের মেডিকেল ইকুইপমেন্ট বানায় নাকি ইলেকট্রনিক কোম্পানি? না, আমরা আসলে মেডিকেল ইকুইপমেন্ট ছাড়া অন্য কোনো, মানে আমি বলছি যে জেনারেল ইলেকট্রনিক্স বা ওরকম কেউ কি? না, ওরকমের মধ্যে আমি বলতে পারি স্মিথ গ্রুপের কথা, যাদের আসলে বড় বড় ওই হোটেলগুলো যদি স্ক্যানার মেশিনগুলো দেখা যায়, ওরকম কিছু আছে। স্মিথ ইটসেলফ আ হিউজ কোম্পানি। আমাদের ম্যানেজিং ডিরেক্টর সাহেব যখন গিয়েছিলেন, তো উনি বললেন যে ওনাদের ওই গাড়িতে করে পুরো প্ল্যান্টটা দেখতে ওনাদের প্রায় একদিন লেগে গিয়েছিল। মানে ওদের শুধু মেডিকেল না, ওদের অনেকগুলো সেক্টর আছে, সিকিউরিটি, এরকম অন্যান্য বেশ কিছু। আর মধ্যে আমরা শুধু মেডিকেলটা করি, অন্যান্য কিছু আমরা আসলে। আমার অফ এয়ারে কথা হচ্ছিল আপনাদের সাথে যে ট্রেনিং হয় আপনাদের, তো ট্রেনিং গুলো নিয়ে আমাদেরকে কিছু বলেন। দেশে এবং দেশের বাইরে আপনাদেরকে প্রায় ট্রেনিং এর জন্য পাঠায়, তখন আপনাদেরকে কি বিষয় আসলে ট্রেনিং গুলো হয় এবং কারা দেয়? বেসিক্যালি 2 রকমের ট্রেনিং হয়। আচ্ছা, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের জন্য, আর একটা হচ্ছে যারা সেলস পিপল তাদের জন্য। কারণ ইঞ্জিনিয়ার আসলে মেশিনটা কিভাবে প্রবলেম হলে জাস্ট ট্রাবল শুটিং রিলেটেড, আর আমরা যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছি তাদের জন্য ট্রেনিংটা হয় প্রোডাক্ট রিলেটেড, যে কিভাবে কাস্টমারের কাছে আমরা প্রোডাক্টের মানে ফিচার অ্যান্ড বেনিফিট, আচ্ছা, ফিচার অ্যান্ড বেনিফিট রিলেটেড কাজ, ইয়েগুলো আমাদের সাথে। এখন আপনি যদি পুরো প্রোডাক্টটা সম্পর্কে ভালো করে না জানেন, তাহলে তো আপনি সেটা আমি তো আসলে করতে পারবেন না বায়ারের কাছে। সেই ইনফরমেশনগুলো যত এফিশিয়েন্টলি দেওয়া যায়, সেই বিষয়টা জানা। আপনি কয়টা দেশে ট্রেনিং করেছেন? আমি পর্যন্ত 3টা দেশে ট্রেনিং করেছি। আচ্ছা, তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং কোনটা ছিল? লাস্ট ট্যুরটা আমি মনে হচ্ছে আমার চায়না ট্যুরটা আসলে খুব ইন্টারেস্টিং ছিল। ভাষাগত প্রবলেমে পড়েছিলাম, তারপরেও
মানে কেমন ছিল সেখানে, কি ধরনের প্রবলেম ফেস করেছেন বা ট্রেনিং করতে যে যারা ট্রেনিং দিয়েছে তারা? না সেখানে আসলে কোনো প্রবলেম ফেস করিনি। বেসিক্যালি লাস্টের 2 দিন আসলে একটু ঝামেলা হয়েছিল, মানে আমি তখন মানে আমার প্রিন্সিপালরাও চলে গেছিল, ওদের হলিডে শুরু হয়ে গেছে। আচ্ছা, তো আমি 2 দিন ছিলাম, ফ্লাইট শিডিউলটা একটা কারণ ছিল, ফ্লাইট শিডিউলটা আমার দেরিতে ছিল। আর বেসিক্যালি আমার সাথে ছিল ইন্ডিয়ান 3 জন ছিল আর মালয়েশিয়ান 1 জন ছিল, তারাও মোটামুটি সবাই চলে যাওয়ার পরে আমি 2 দিন একটু ঘুরে বেড়াচ্ছিলাম, তো তখন দেখলাম যে ভাষাগত সমস্যাটা, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আচ্ছা, রাহুল আমিন জয়েন করেছে এসএমএস এর মাধ্যমে, আমাদের কাছে জানতে চেয়েছে, স্যার আমি বাইং হাউসে চাকরি করি, নিজে বাইং হাউসের ব্যবসা করতে চাই, অর্থায়নের জন্য কি করা যেতে পারে? স্যারই বলেন, আমার মনে হয় হ্যাঁ স্যার যেহেতু বলেছে। বিজনেস করা তো আসলে এটা আমরা অ্যাপ্রিশিয়েট করি, জি, কারণ যে বাংলাদেশ একটা জনবহুলপূর্ণ দেশ, জি, এবং এখানে অনেক লোক বেকার আছে শিক্ষিত হওয়ার পরেও, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা নেওয়ার পরেও। সেখানে এন্টারপ্রেনার হওয়া, এটা হতে মানে হওয়ার জন্য চেষ্টা করা এবং নিজেকে সাকসেসফুল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠা করা, এটা তো অবশ্যই আমরা তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এখন টাকাটা অবশ্যই যারা বিভিন্ন ধরনের করতে আছে, সোর্স আছে, তারা টাকা কোনো সমস্যা না, মানি ইজ নট এ প্রবলেম। স্যার একটু আগে কিন্তু জিল্লুর স্যার বললেন যে আর মানুষের পকেট থেকে টাকা বের করা, মানুষের পকেট থেকে টাকা বের করাটা কঠিন, সেটা ইন্ডিভিজুয়াল কাস্টমারের কাছ থেকে, ইন্ডিভিজুয়াল পিপলের কাছ থেকে। যারা টাকাটা ইনভেস্ট করবে, আচ্ছা, তারা কিন্তু তাদের কাছে কিন্তু মানি ইজ নট এ বিগ প্রবলেম। যেমন ব্যাংক আপনার জন্য টাকা নিয়ে বসে আছে, আচ্ছা, ইন্স্যুরেন্স কোম্পানি আপনার জন্য টাকা নিয়ে বসে আছে, ভেঞ্চার ক্যাপিটাল টাকা নিয়ে বসে আছে, আচ্ছা, ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা যারা বিশাল ক্ষেত্রে যারা ইনভেস্ট করে, তারা টাকা নিয়ে বসে আছে। কিন্তু তাদের কি দরকার? তাদের দরকার হলো একজন ভালো দক্ষ কমিটেড ডেডিকেটেড একজন উদ্যোক্তার, এবং তার যে কাজটা করতে হবে, তাকে একটা ভালো বিজনেস প্ল্যান করতে হবে, ভালো একটা ব্যবসার একটা প্রস্তাবনা তাকে করতে হবে, এবং তার প্রস্তাবনার মধ্যে সকল বিষয়গুলো থাকতে হবে। হ্যাঁ, মানে সে বাইং হাউসে কাজ করে যদি তার বাইং হাউস সম্পর্কে যথেষ্ট পরিমাণ আইডিয়া হয়ে যায়, সে বাইং হাউসে, যেমন তার ওই বাইং হাউস সম্পর্কে তার রিস্ক অ্যানালিসিস করতে হবে, ইন্ডাস্ট্রিজ অ্যানালিসিস সেটা থাকবে, তার প্রোডাকশন প্ল্যান থাকবে, তার মার্কেটিং প্ল্যান থাকবে, তার অর্গানাইজেশন প্ল্যান থাকবে, তার ফিনান্সিয়াল প্ল্যান থাকবে। তো এই যে বিষয়গুলো যখন থাকবে, তখন তার বিজনেস প্ল্যানটা একটা কনক্রিট আর বিজনেস প্ল্যান হবে, স্ট্যান্ডার্ড বিজনেস প্ল্যান হবে। এই বিজনেস প্ল্যান নিয়ে যদি উনি ব্যাংকের কাছে যান, গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট যে প্রাইভেট যে ব্যাংকগুলো আছে, তারা ব্যাংকগুলো ফাইন্যান্স করবে, ইন্স্যুরেন্স কোম্পানি ফাইন্যান্স করবে, এই যে বিডি ভেঞ্চার, তারা টাকা নিয়ে বসে আছে, তারা ইনভেস্ট করবে। বাংলাদেশ ব্যাংক কিন্তু বর্তমান যিনি গভর্নর আলাদাভাবেই ওনার নেক আছে, ওনার উদ্দেশ্য আছে যে এই উদ্যোক্তা ক্রিয়েট করা। এবং আপনি জানেন যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে যে আমাদের ড্যাফোডিল বিজনেস ইনকিউবেটর, ওটারও চেয়ারম্যান আমি, হেডও আমি ড্যাফোডিল বিজনেস। এর উদ্দেশ্য হচ্ছে যে টু ক্রিয়েট দ্য ইয়াং এন্টারপ্রেনার। সেখানে আমাদের যিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের যিনি মানে বোর্ড অফ ট্রাস্টিজ যিনি চেয়ারম্যান, মিস্টার মোহাম্মদ সবুর খান স্যার, আচ্ছা, তো উনি কিন্তু যখন ডিসিসিআই ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যখন উনি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, এবং ওই প্রকল্পটা কিন্তু এখন চলছে। আচ্ছা, তো ওটা কিন্তু যে ক্রিয়েটিং 2000 এন্টারপ্রেনার, ওটা কিন্তু বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকার কিন্তু ওই প্রকল্পের সাথে আছে। আচ্ছা, এবং আমরা বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে কিন্তু হিউজ লোকের সমাগমে সেখানে কিন্তু আমাদের এই উদ্যোক্তা ক্রিয়েট করার জন্য আপনারা এই প্রতিষ্ঠানটা মানে উদ্যোক্তা ক্রিয়েটর এই প্রজেক্টটা কবে থেকে আপনাদের প্রতিষ্ঠানে যুক্ত হয়? এটা যুক্ত হলো 2012 সালের 23 সেপ্টেম্বর। আচ্ছা, মানে এখন পর্যন্ত আপনারা কেমন রেসপন্স পাচ্ছেন? কারা মেইনলি এখানে আসছে এবং আপনাদের সাপোর্ট পাচ্ছে? আমরা ইনিশিয়ালি আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের যারা ছাত্র, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র, তারাই আমাদের এইখানে এই ইনকিউবেটরে তারা মেম্বার, এবং তারা এখান থেকে তারা বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন শিক্ষা নিয়ে তারা সাকসেসফুলি ব্যবসা অনেকেই শুরু করছে। আচ্ছা, কেউ বইয়ের ব্যবসা শুরু করছে, কেউ ওই যে বাইং হাউসের কথা বললেন ও ব্যবসা শুরু করছে, কেউ রেস্টুরেন্ট ব্যবসা শুরু করছে, কেউ হয়তো ওই যে মিডিয়া জগতে আছে, মিডিয়া ব্যবসা আছে। তা এখানে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে যেমন বিডি ভেঞ্চার আমাকে বলছে যে স্যার
মানি ইজ নট এ প্রবলেম, এই ল্যাঙ্গুয়েজেই মানি ইজ নট এ প্রবলেম, মানে মানি ইজ রেডি। ওকে, জাস্ট তাদেরকে একটা ভালো বিজনেসের যে প্রস্তাবনা এটা দিতে হবে এবং সেই উদ্যোক্তাকে হতে হবে, কমিটেড হতে হবে, তার প্যাশন থাকতে হবে। স্যার মানে অনেকেই তো আসে প্রপোজাল নিয়ে, এখন স্যার এখানে যাচাই বাছাইটা আপনারা কিসের উপর করেন? যেমন সে ওই প্রপোজালটা তো প্রথমে এসে জমা দেবে, একটা নির্ধারিত ফরম্যাট আছে, আচ্ছা ওই ফরম্যাটে সে জমা দেবে, জমা দেওয়ার পরে ওটা আমাদের একটা বোর্ড আছে, বোর্ড ওটা করবে, ওটা ইভ্যালুয়েট করবে। ইভ্যালুয়েটের মধ্যে আমি যে পার্টগুলোর কথা বললাম এই জিনিসগুলো থাকতে হবে এবং তার উদ্যোক্তার যে ব্যক্তিগত যে ইনফরমেশনগুলো, যে পার্সোনাল যে প্রোফাইল যেটা জিনিসটা ওটা থাকবে, ওটা আমরা দেখব। এরপরে ওই প্রথম ইভ্যালুয়েশন যে তার প্ল্যানটা টিকে যায়, এরপরে আমরা তার এই প্রপোজালটা প্রেজেন্টেশনের জন্য আমরা তাকে কল করি। আচ্ছা স্যার, আপনার কোন ধরনের মানে কোন প্ল্যান্ট নিয়ে বেশি মানে উৎসাহ দেন, মানে যেমন প্রেস বা মিউজিক বা মানে কোন ধরনের প্রজেক্টগুলোকে বেশি উৎসাহী করেন? এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে উইমেন যে এন্টারপ্রেনার, আমরা বেশি তো এমফাসিস দিয়ে থাকি যে নারী উদ্যোক্তা করার জন্য, নারীদেরকেই করার জন্য, এবং যারা মেল এন্টারপ্রেনার তাদেরকে আমরা করে থাকি। আচ্ছা, তো এগ্রিকালচার বেস যদি হয়, ওকে, হ্যাঁ এগ্রিকালচার বেস যদি হয় তাহলে আমরা বেশি খুশি হন এবং ইফোর্ট দেন। ওকে লিসনার্স, আমাদের আবার একটি বিরতিতে যেতে হচ্ছে স্যার এবং মিস্টার জিল্লুর, আপনাদের অনুমতি নিয়ে আরেকটি বিরতিতে যাচ্ছি এবং বিরতির পর এসে আরও কিছু কোয়েশ্চেন আমার কাছে জমা পড়েছে, আমি অবশ্যই সেই কোয়েশ্চেনগুলো পড়বো এবং আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। প্লিজ আপনারা সাথেই থাকুন, আমরা ফিরছি একটু পরেই। আজ বাসায় ফিরতে দেরি কেন খোকা? রক্সি 3C-তে গিয়েছিলাম। রক্সি 3C? হ্যাঁ মা, রং নিয়ে সকল পরামর্শ সমাধান এখন রক্সি 3C-তে। তোর বিয়ের আগে বাড়িটা রং করালে ভালোই হবে। কালার এক্সপার্টদের নিয়ে একটি অত্যাধুনিক কাস্টমার কেয়ার সেন্টার। বাসা আপনার, রাঙানোর দায়িত্ব 3C এক্সপার্টদের। রক্সি পেইন্টস, রঙের উৎসবে মাতুন সবাই। ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে শুধুই একটি খেলা নয়, ক্রিকেট মানে বিশ্বাস, ক্রিকেট মানে লাল সবুজের টগবগে উন্মাদনা, ক্রিকেট মানে আমি বা আপনি নন, আমি আপনি মিলে আমরা সবাই। ক্রিকেট মানে সব, ক্রিকেট মানে সময় অসময় ক্রিকেটময়। প্রাণ ফ্রুটো বাংলাদেশ ক্রিকেট টিমের গর্বিত স্পন্সর। এই শপিং এ যাবি? চল কিছু নতুন জামা কাপড় কেনা যাক। এই রকম বাজে আবহাওয়ায় মোটেই না। চিন্তা করিস না, তোকে রিকশায় যেতে হবে না, আমি তোকে আমার ন্যানোতে করে এয়ার কন্ডিশনে নিয়ে যাব। আমার রানী, আমার বিশ্বস্ত সেবিকা, আশা করি তুই সহজেই গাড়িটা বাজারে ঢুকিয়ে পার্ক করতে পারবি। এমনকি ঢাকার এই সরু রাস্তার জন্য এর সাইজটা একেবারে পারফেক্ট, আর ছোট পার্কিং স্পটেও এটা পার্ক করা যায়। এর পরেও কি তোর সেকেন্ড হ্যান্ড গাড়িটা রাখবি? তুই তো আমার মতো একটা স্মার্ট নতুন ন্যানো কিনতে পারিস। এসে গেল টাটা ন্যানো টুইস্ট, ফাস্ট স্টিয়ারিং, সুপার কুল এসি, বেস্ট ফিউয়েল সাশ্রয়ের দক্ষতা এবং আপনার বন্ধুদের জন্য প্রচুর জায়গা নিয়ে। টেস্ট ড্রাইভের জন্য কল করুন 01755570870 নম্বরে। টাটা ন্যানো টুইস্ট। ক্যাশব্যাক অফার, ক্যাশব্যাক অফার, 50% পর্যন্ত ক্যাশব্যাক অফার পাচ্ছেন শুধুমাত্র স্পার্ক গিয়ার বনানী ব্রাঞ্চে। এই অফার চলবে আগামী 31 মে 2015 পর্যন্ত। আপনার পছন্দসই পোশাকটি পেতে আজই আসুন সপরিবারে বনানী 11 নম্বর রোডে স্পার্ক গিয়ারের শোরুমে। বিস্তারিত জানতে ফোন করুন 8836831831 অথবা ভিজিট করুন স্পার্ক গিয়ারের ফেসবুক পেজ www.facebook.com/sparkgear.clothing। যোগাযোগের ঠিকানা স্পার্ক গিয়ার, বনানী ব্রাঞ্চ, খাজা প্যালেস, দ্বিতীয় তলা, বাড়ি নম্বর 76/B, রোড নাম্বার 11, বনানী, ঢাকা 1213। নতুন সিমে সবার সাথে গল্প আড্ডা সারাদিন ভর, কিনলে রবির নতুন সিম পাইবে উপহারের ছাড়। রবির এই দারুণ অফার মেতে ওঠো সারাদিন ভর, কিনলে রবির নতুন সিম পাইবে উপহারের ছাড়। এখন রবির নতুন সিম কিনলেই উপহারের ঝড় পাচ্ছেন 112 টাকা সমমূল্যের ইউনিলিভার বান্ডেল আর 29 টাকা রিচার্জে সকল রবি নম্বরে আধা পয়সা, অন্য সব নম্বরে 1 পয়সা প্রতি সেকেন্ড, সাথে 100% ইন্টারনেট বোনাস। এছাড়াও আছে ফ্রি ফেসবুক অথবা 2 GB ইন্টারনেট। বিস্তারিত পত্রিকায়। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি।
ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে শুধুই একটি খেলা নয়, ক্রিকেট মানে বিশ্বাস, ক্রিকেট মানে লাল সবুজের টকবগে উন্মাদনা, ক্রিকেট মানে আমি বা আপনি নন, আমি আপনি মিলে আমরা সবাই। ক্রিকেট মানে সব, ক্রিকেট মানে সময় অসময় ক্রিকেটময়। প্রাণ ফ্রুটো বাংলাদেশ ক্রিকেট টিমের গর্বিত স্পন্সর। কম কথা বেশি গান, সিটি এফএম 96 বাজান। ওয়েলকাম ব্যাক লিসনার্স, আপনারা টিউন করে আছেন সিটি এফএম 96 নাম্বার 1 এইচডি এফএম স্টেশন ইন বাংলাদেশ। রক্সি পেইন্ট প্রেজেন্টস কর্পোরেট অনুষ্ঠানটি নিয়ে আমি সামিয়া আছি আপনাদের সাথে। মূলত কর্পোরেট বিষয় নিয়ে মতামত এবং সমসাময়িক কর্মজীবন নিয়ে আমরা এই অনুষ্ঠানে ডিসকাস করে থাকি। আপনারাও চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন, জানাতে পারেন আপনাদের ভালো লাগা, ভাবনা এবং মতামত, অথবা যে কোনো প্রশ্নের জন্য যেটা করতে হবে মোবাইলের রাইট মেসেজ অপশনে যে টাইপ করুন CITY স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন এবং স্পেস দিয়ে আপনার প্রশ্নটি আর পাঠিয়ে দিন 9696 এই নাম্বারে। আমাদের ফেসবুক ফ্যান পেজটি হলো www.facebook.com/cityfm964u। আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন দুটি ভিন্ন কর্মক্ষেত্রের দুজন অতিথি, জনাব শেখ আব্দুর রহিম, বিভাগীয় প্রধান রিয়েল এস্টেট বিভাগ, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন জনাব জিল্লুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ট্রেড ভিশন। আমরা আসলে SMS-এ ছিলাম এবং আরও একটা ইন্টারেস্টিং SMS এসছে। রিফাত সরকার লিখেছেন যাত্রাবাড়ি থেকে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পেশায় আমি আছি কিন্তু উন্নতি করতে পারছি না, যদি কিছু অ্যাডভাইস দিয়ে থাকেন। তো আমার মনে হয় মিস্টার জিল্লুর এই বিষয়ে আমাদেরকে একটু সহযোগিতা করতে পারেন। আমাদের কাজটা আসলে ঠিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভের থেকে একটু আলাদা। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা মূলত আসলে ওষুধ কোম্পানিগুলোর ওষুধগুলো রিপ্রেজেন্ট করেন, আমরা তো আসলে ওষুধের এত ছোট আইটেম রিপ্রেজেন্ট করি না। আমাদের ইকুইপমেন্ট বেস এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানে কর্পোরেট হসপিটালগুলোর ক্ষেত্রে হসপিটালের যে ম্যানেজমেন্ট, যে প্রকিউরমেন্ট বডি থাকেন তারা রিলেটেড এবং যিনি ইউজ করবেন ইউজার রিলেটেড। আর মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওষুধের ক্ষেত্রে আসলে দেখা যায় আপনার প্রচুর পরিমাণে প্রচুর শ্রম দেওয়া লাগে, প্রচুর একটু টাইম বেশি দেওয়া লাগে। এখানে আরেকটা বিষয় আমার দরকার, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। হ্যাঁ, এই সেলস যিনি রিপ্রেজেন্টেটিভ ওনার উদ্দেশ্যে আমরা বলছি যে আপনি বেশি করে এক্সট্রোভার্ট হন, অন্যকে শুরু করবে আপনার সাথে কথা বলা শুরু করবে, এটার জন্য আপনার ওয়েট করার দরকার নেই। আমি একটা খুব ভালো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি যে আজ থেকে 4-5 বছর আগে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমার একজন পেশেন্ট ভর্তি ছিল। তো মাগরিবের নামাজের পরে আমি একটা ওই পাশেই ওষুধের আছে, ডিসপেন্সারি আছে, ওইখানে আমি গেলাম ওষুধ কেনার জন্য। তো ওইখানে একজন রিপ্রেজেন্টেটিভ আসলেন ওষুধ ওই মানে ডিসপেন্সারির লোককে ওষুধটা দেওয়ার জন্য। এখন ওই ডিসপেন্সারির যে সেলসম্যান সে বলছে আমার কাছে টাকা নেই, আমি ওষুধ রাখতে পারবো না। তখন ওই সেলস যিনি ওষুধ দিতে আসে সেলস পারসন সে বলছে যে টাকা লাগবে না, টাকা আমার পকেট থেকে তুমি নাও, নিয়ে তুমি ওষুধ বিক্রি করে এরপরে দিও। এই যে পরে দেখলাম যে না, ওই সেলস যে দোকান ডিসপেন্সারি যে মালিক ওষুধ রাখলো এবং সে হয়তো 1-2 দিন পরেই এই টাকাটা হয়তো ফেরত দেবে। আর সেলিং এ যেটা আছে এটা টার্গেট আছে, আপনার রিপ্রেজেন্টেটিভের ক্ষেত্রে টার্গেট শুধু এই মেডিকেলে না, সব জবে, ব্যাংক জব সব জবেই থাকে, ব্যাংকে যেটা মার্কেটিং আছে। আমার কাছে যেটা মনে হয় যে রিপ্রেজেন্টেটিভদের টার্গেটটা খুব অল্প সময়, মানে 7 ডেজ, হ্যাঁ 7 ডেজ বা 10 ডেজ বা 15 ডেজ এইভাবে টাইম স্প্যানটা কম, টাইম স্প্যানটা কম। তো এখানে পার্সোনাল যে নেটওয়ার্কিংটা এটা তার থাকতে হবে
এবং তাকে প্রচন্ড রকমের এক্সট্রোভার্ট হতে হবে, এবং তাকে বিনয়ী হতে হবে, তাকে মিশুক হতে হবে। অন্যকে তার সাথে কথা বলার জন্য অপেক্ষা করা ঠিক হবে না, তাকে আগে স্টার্ট করতে হবে। হ্যাঁ মিস্টার রিফাত, আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। উন্নতি করতে পারছি না এটা না ভেবে আসলে উন্নতি কিভাবে করা যায় সেদিকে আমার মনে হয় যে উনি এটা যদি করে দেখেন এক সপ্তাহ, আমার মনে হয় যে যেটাকে বলে যে নিজে থেকে শুরু করা, উনি যদি এইভাবে নেটওয়ার্কিং করেন এবং আগে থেকেই উনি যদি শুরু করেন বিষয়টা এবং উদ্যোগী হন, আমার মনে হয় যে উনি এক সপ্তাহ বা এক মাসের মধ্যেই ফলাফল পাবেন। আচ্ছা মিস্টার জিল্লুর, আপনার কাছে কোয়েশ্চেন রাখছি যে আপনাদের যে ইকুইপমেন্টগুলো আনছেন এটার ওয়ারেন্টি কিভাবে দেন এবং ওয়ারেন্টি নিয়ে আপনারা কিভাবে ডিল করেন? মেইনলি ওয়ারেন্টি সবসময় আমরা যেটা দেই স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি 1 ইয়ার। এটা হচ্ছে দুই রকমভাবে হতে পারে। আমরা বলি যে মেশিনটা ইনস্টলেশন করার পরের থেকে, আমরা যখন মেশিন ইনস্টল করার পরে বললাম যে এই চালু হয়ে গেল, তখন থেকে 1 বছর, অথবা যদি কাস্টমার চায় তাহলে বলি যে ঠিক আছে আপনি যখন আমরা এলসি ওপেন করছি, আপনি যখন অর্ডার দিয়ে দিয়েছেন তখন থেকে 15 মান্থস। আচ্ছা, অথবা এখন অনেক কোম্পানি খুব বিভিন্ন মানে বিক্রয় পরবর্তী ঝামেলাটা এড়ানোর জন্য তারা 2 বছর 3 বছর, কোনো ক্ষেত্রে যদি কিছু কনজিউমেবল থাকে, যে স্পেসিফিক কনজিউমেবল থাকে ওইটা মেশিন চালানোর জন্য, সেক্ষেত্রে অনেক সময় 5 বছরের ওয়ারেন্টিও চায়, যাতে এবং সেই সাথে বলে যে 10 বছর কিংবা 15 ইয়ার্স ওই কনজিউমেবল কন্টিনিউয়াস সাপ্লাই থাকতে হবে, এরকম কিছু ক্লজ দিয়ে দেয়। সেক্ষেত্রে আমরা ওইভাবে প্রাইস অ্যাডজাস্টমেন্ট করে তারপরে দিয়ে দিই। আচ্ছা, তো মানে যদি তারা একটু বেশি ওয়ারেন্টি চায় তখন এই জিনিসটা কি এরকম যে মেশিনের যত প্রাইস তত ওয়ারেন্টি বেশি, এবং মানে এটার সাথে কি প্রাইসের খুব বেশি? না, প্রাইসের আসলে একটু ভ্যারি তো করেই, একটু ভ্যারি করে, কারণ আমরা যখন যদি দেখি যে 5 বছরের জন্য একটা মেশিনের ওয়ারেন্টি দিতে হয়, তাহলে আমাদের একটা মোটামুটি এমনি ইঞ্জিনিয়ার্সদের সাথে আমাদের একটা আলোচনা করাই থাকে। তারা জানে যে মেশিনটা 5 বছরে কি প্রবলেম দেখা যেতে পারে, ওরকম মেজর একটা কস্ট ধরে যে ওই প্রবলেম সলভ করার জন্য ওই পার্টসের কীরকম প্রাইস হতে পারে, ওরকম একটা করার জন্য আমরা করি। আর অ্যাট দ্য সেম টাইম আমরা যখন একজনের কাছ থেকে ওয়ারেন্টি নেই, আমরা সেই জিনিসটা আমাদের প্রিন্সিপাল যে কোম্পানি তাদের সাথে ডিসকাস করে রাখি। তারা যদি ওটার সাথে অ্যাগ্রি করে তাহলে তো কোনো সমস্যা হয় না, মানে পার্টস রিপ্লেসমেন্ট ওটা উইদাউট এনি কস্ট হয়ে যায়। আচ্ছা, এরকম কি কখনো ফেস করেছেন যে মানে ওয়ারেন্টি? এটা আসলে মেশিন ডিল করতে গেলে এটা তো ফেস করতেই হয়, এটা তো কোনো কিছু বলা যায় না আসলে। এই ক্ষেত্রে আমরা প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করছি আসলে কাস্টমসের থেকে, কারণ একটা ওয়ারেন্টি মেশিন, একটা ওয়ারেন্টি টাইমের মধ্যে মেশিন ফল করছে, আপনার একটা পার্টস লাগবে, সেটা আমাদের কোম্পানি পাঠাই দিছে বিদেশ থেকে, আমাদের প্রিন্সিপাল পাঠাই দিছে যে এই নাও পার্টস। এখন এটা কাস্টমস এখন কিভাবে মানে সার্ভিসটা এটা তো কেনা হয় না, এটা তো ওই ফ্রি অফ কস্ট কিভাবে একটা মেশিন আসে, মানে কিভাবে একটা পার্টস আসে, এইটা নিয়ে আসলে খুব আইডিয়াটা ওইভাবে প্রথম সমস্যা হয়তো এখন কাস্টমসকে আমরা বুঝাইতে পারছি যে না, ওই ওয়ারেন্টি কাগজপত্র দেখায়, আমাদের ওই কোটেশনের কাগজপত্র যে এইটা নষ্ট হয়েছে, এইটার জন্য এই জন্য এটা ফ্রি অফ কস্ট। এটা শুধুমাত্র কাস্টমার, সব ক্ষেত্রেই, যেমন আগে দেখেন এই ক্লাস সিস্টেম ছিল, জি হ্যাঁ, এডুকেশনের ক্ষেত্রে যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এইভাবে ছিল। এরপর যখন জিপি আসলো 5, 4 পয়েন্ট, তো আমার কাছে যেটা মনে হয় যে আসলে সবগুলা 4 করা উচিত, প্রথম 2টা 5 আমি তো কনভার্ট করতে গেলে আমার কাছে এখানে ভেরি ইন্টারেস্টিং, দেখেন ভেরি ইন্টারেস্টিং হচ্ছে যে ফার্স্ট ক্লাস ইউজিসির নিয়ম অনুযায়ী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম অনুযায়ী ফার্স্ট ক্লাস ইজ ইকুয়াল টু 0.3, কিন্তু আপনি এই যে ইসে যাবেন, চাকরি ক্ষেত্রে যাবেন বা যে কোনো অর্গানাইজেশনে, কোনো অর্গানাইজেশনে কিন্তু এটা দেখবেন না, ফার্স্ট ক্লাস মানে হচ্ছে ফার্স্ট ক্লাস, কিন্তু এখানে যে জিপিএ 3 আছে, 3 ইজ ইকুয়াল টু ফার্স্ট ক্লাস, এটা ট্র্যাডিশনাল লোকজন কোনো ভাবেই জানতে চায় না। তো আমার মনে হয় ফার্স্ট ক্লাস আসলে কেউ ধরে না, 3.5 এর নিচে মনে হয় ধরে না। 3 4 স্কেলে 3টা হচ্ছে আপনার ওই ফার্স্ট ক্লাস অ্যাকর্ডিং টু দ্য ইউজিসি রুল,
আর ওই 5 এর ভিতরে যেটা আছে ওটা একটা 3.25 বা আচ্ছা 3.33 এইভাবে আসবে। এটা আসলে 5টা আমি মনে করি যে বাংলাদেশের ওই বোর্ডের মাধ্যমিক এবং প্রাইমারি শিক্ষা বোর্ডে ওইটা আসলে 4 এ নিয়ে আসা উচিত। আমাদের কিন্তু আরো একটা এসএমএস এসেছে, আমি আমার মনে হয় একটু ইন্টারাপ্ট করি বিকজ লিসেনাররা শুনছেন, তারাও অপেক্ষা করছেন তাদের একটা সলিউশনের জন্য। সেটা হচ্ছে আদাবর থেকে হোসনারা লিখেছেন, আপনাদের অনুষ্ঠানটি আমি নিয়মিত শুনি, খুব অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ায় আমি তেমন কিছু করতে পারিনি। হাউসওয়াইফদের জন্য উপযোগী কোনো কাজ আছে কি? আমি একটু বলবো প্লিজ আপনাদের অনুমতি থাকলে, যে হাউসওয়াইফ হচ্ছে একটা অনেক বড় কাজ। আপনারা এগ্রি করেন কিনা আমি জানি না। এটা অবশ্যই হাউসওয়াইফরা একটা তথ্য দেই আপনাকে, রিসেন্টলি যে মোদি সরকার ইন্ডিয়ায় উনি কিন্তু বিল পাস করছেন পার্লামেন্টে যে যারা হাউস ওয়াইফ যারা ঘরে কাজ করে তাদেরকে কিন্তু হাজবেন্ডদেরকে দিতে হবে 20%, ওই তার স্যালারি যে 20% এটা কিন্তু ওয়াইফকে দিতে হবে। আমি কিন্তু এমনি পাই 20% যাক, বাংলাদেশ সরকারের এটা করা উচিত যে সব ওয়াইফরা বাসায় কাজ করে। মানে ওনারা হাউস ওয়াইফ হয়ে আছেন বলেই কিন্তু বাকিরা কর্মজীবনটা সুন্দর করছে, স্বাচ্ছন্দ্যে আমরা কাজ করছি। এবং আমি বলবো যে হোসনে আরা আপা, আপনি এটা নিয়ে কোনোভাবেই ভাববেন না যে আপনি হাউস ওয়াইফ, আপনি ভাববেন আপনি একজন মানুষ এবং আপনি সবাইকে উৎসাহ দিচ্ছেন, সবাইকে সাপোর্ট করছেন, এবং তারপরেও আপনার উপযোগী কোনো কাজ নিয়ে আমাদের আজকের যারা অতিথি তারা যদি কিছু বলতে চান অবশ্যই বলবেন। আমি বলবো যে উনি হাউস ওয়াইফ যে ঘরে যে কাজ আছে তার পাশাপাশি উনি একটা ট্রেনিং নিতে পারেন, ভোকেশনাল যে ট্রেনিং গুলো আছে, এই যে আমাদের ইউথ ডেভেলপমেন্ট সেন্টারে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়, সেখানে বুটিক রিলেটেড। ওকে, এই কাজটা তো আসলে এটাই বলতে গেছি, খুব সহজেই এই যে বিভিন্ন ব্যাংকও খুব সহজে লোন দেয়। আমি যেহেতু এই যে ইনকিউবেটরে কাজ করছি, আচ্ছা, তো সেখানে যদি আপনার বুটিকের, এবং এটা আজ শুরু করলে সকালে শুরু করলে বিকালে আপনি প্রফিট পাচ্ছেন, যেটাকে মূল্যবর্ষণ স্ট্র্যাটেজি বলা হয়। এবং উনি ওইখানে প্রথমে শোরুম নেওয়ারও দরকার নেই, না মানে পার্সোনালি ভাবিকে বান্ধবীকে আপাকে দেখে, যেমন দেখেন যে আড়ং কিন্তু নিজেরা কোনো প্রোডাক্ট ওইভাবে প্রডিউস করে না আমার জানা মতে। এবং ওরা কি করে, ওই বিভিন্ন ভাবে যারা এই যে বাসা বাড়িতে বা কারখানা নিয়ে, বিশেষ করে গ্রাম অঞ্চলে তারা প্রোডাকশন করে, সেখান থেকে তারা অর্ডার দেয়। ওরা হচ্ছে ক্রাইটেরিয়া গুলো দিয়ে দেয়, তাদের কোয়ালিটি গুলো ডিমান্ড গুলো বলে দেয়, সেভাবে তারা করে। তো পুরি ওইখান থেকে ট্রেনিং নিয়ে, ইউথ ডেভেলপমেন্ট সেন্টার থেকে ট্রেনিং নিয়ে এই বুটিকের এটা কাজটা করতে পারেন। আমার মনে হয় আরেকটা কাজ করতে পারে যেটা বেশ চলছে এখন, যে বিভিন্ন বড় বড় অফিসগুলোয় কাজ করে, এখানে যে বেশ খাবার সাপ্লাই দেওয়াটা, দুপুরে লাঞ্চটা প্যাকে, করতে পারবেন কিনা আমি জানি না, ম্যান পাওয়ার লাগবে। উনি যে এলাকায় আছে ওই এলাকায় বোধহয় কিছু শ্যামলী আদাবর, তো এই এলাকায় কিছু গভর্নমেন্ট অফিসও আছে, এখন প্রচুর অফিস হচ্ছে, এটার জন্য কিন্তু আপনার ম্যান পাওয়ার লাগবে, ম্যান পাওয়ার একটা দিতে হবে, আবার নিয়ে আসতে হবে। ওই যে বাটিগুলো নিয়ে গেল, সেগুলো আনলো, সেগুলো আবার ক্লিন করে পরের দিনের জন্য রেডি করা। আবার তার ওইখানে কিন্তু ওই খাবারের ভ্যারাইটিজও আনতে হবে, অনেক চ্যালেঞ্জিং, আনতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে। ওটা চেয়ে তো এটা কম, বুটিকটা ইজি, বুটিকটা ওনার জন্য বেশি ভালো হবে আমার মনে হয়। কিন্তু মানে উনি যদি রান্না করতে আগ্রহী এবং মানে ওই সব কাজের প্রতি ওনার যদি ইন্টারেস্টেড থাকে, তাহলে এদিকেও চিন্তা করতে পারে। আমাদের অফিসেও আসলে এটা চালু আছে কিছুদিন চলছে, আমরা ওইরকম করতাম না। ইনিশিয়ালি উনি একটু সমস্যা পড়বেন, যখন 2-3 জন লোক ওনার যদি এই ধরনের হিউম্যান রিসোর্স থাকে, লোকজন থাকে, আমরা জানি না যে আছে কিনা, থাকে 2-3 জন যদি থাকে, তাহলে উনি এটাও শুরু করতে পারেন, এটাও প্রফিটেবল বিজনেস, এটা ভালো বিজনেস হতে পারে। এবং মানে আসলে কি যদি একটু সাকসেসফুলি করতে পারে, কয়েকটা জায়গায় সাপ্লাই দিল, তখন হয়তো আরো কোয়ালিটিটা মেইনটেইন করতে হবে, অবশ্যই কোয়ালিটি সার্ভিসটা ঠিক রাখতে হবে, তাহলে কিন্তু আরো অনেক বেশি অর্ডার। অন্যান্য অফিসে ম্যাক্সিমাম অফিসে লাঞ্চের টাইমটা আছে 1টা থেকে 1:30 বা ম্যাক্সিমাম 2টা। এখন দেখা গেল যে উনি 1:30টার সময় লাঞ্চ, একটা লাঞ্চের টাইম, কিন্তু 1:30টার সময় উনি সাপ্লাই দিলেন। এখন ব্যাংকে তো 1:30টার সময় কাস্টমাররা চলে আসবে, আলটিমেটলি সে ওই যে লাঞ্চের অর্ডার দিল, সে লাঞ্চটা কিন্তু সে করতে পারলো না। পরবর্তীতে সে কায়সার ফতুল্লাহ থেকে বলছে, আমি সাইকোলজিতে স্নাতক ডিগ্রি পাশ করেছি, বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি ড্রপ করছি, কিন্তু আমি বুঝতে পারছি না আমার জন্য কোন কাজটা উপযোগী হবে। এইখানে আমি একটা বলতে চাই, মানে যেহেতু আমি আসলে হসপিটাল রিলেটেড ইস্যু আছি, বাংলাদেশ গভর্নমেন্ট এখন প্রতিটা মেডিকেল কলেজে এই সাইকোলজি ডিপার্টমেন্টটা চালু করে এখানে নতুন সাইকোলজিস্ট নিয়োগ দেওয়ার একটা প্রক্রিয়া চলতেছে। আমার মনে হয় উনি এই জিনিসটা একটু টেক কেয়ার করলে পারে। সেটা হতে পারে, কারণ
আমার এক আছে, আমার এক রিলেটিভও আছে, সে আসলে কিছুদিন এখনো পাশ করে নাই, কিন্তু সে এখন ইন্টার্নি করতেছে বলা যেতে পারে, অনারারি। আসলে মেডিকেল কলেজগুলোয় বলে যে অনারারি অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করতেছে। তো সে তখনই আমি খবরটা পেলাম আর কি, যে এই করতেছে গভর্নমেন্ট আসলে নতুন একটা পোস্ট করতেছে। আর অ্যাজ এ সাইকোলজি পাস যেহেতু করছেন উনি, বলছেন সেক্ষেত্রে গ্রাজুয়েট বিসিএস জব অ্যাপ্লাই করতে পারবে যেহেতু অ্যাজ এ গ্রাজুয়েট, সেটাই হতে পারে। আর আমাদের দেশে তো জবের ক্রাইসিস আছেই, জানি সাবজেক্ট অনুযায়ী কিন্তু জব কেউ করে না, এবং এটা নিয়ে কারো কোনো সমস্যাও নাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে তাকে বুঝতে হবে যে এখন প্রাইভেটাইজেশনের যুগ, বেসরকারীকরণের যুগ আর কি। এখন এই প্রাইভেটাইজেশনের যুগে তাকে কিন্তু সাইকোলজিতে পড়াশোনা করতে ঠিক আছে, সে যদি এদিকে চলে আসে একটা এমবিএ ডিগ্রি নিয়ে নেয় কোনো বিশ্ববিদ্যালয় থেকে, ভালো একটা বিশ্ববিদ্যালয় থেকে, অনেকেই মানে বয়স কোনো বাধা না, না বয়স কোনো বাধা না। আমার স্টুডেন্ট কিন্তু মেজর জেনারেল আমার ছাত্র, সেটাই আপনারা অনেক সিনিয়র। আমি জিজ্ঞাসা করছি যে আপনি মেজর জেনারেল, আপনি এমবিএ করতে আসছেন কেন? তো সে বলছে যে এটা মেজর জেনারেল তো এটা একটা পলিটিক্যাল পোস্ট, এরপরে যেটা আছে লেফটেন্যান্ট জেনারেল, তারপরে জেনারেল। তো এখন ওইখান থেকে তাকে চাকরি থেকে যখন রিটায়ারমেন্টে চলে যাবে, যে কোনো সংস্থা উচ্চ বেতনে 10 লাখ 20 লাখ। প্রাইভেট অর্গানাইজেশন গুলাই এই আর্মি কিংবা মানে সামরিক বাহিনী থেকে লোকজন কিন্তু খুব বেশি অ্যাডমিন প্লাস অন্য হচ্ছে এই সিকিউরিটি, এই দুইটা ডিপার্টমেন্টে এরা আসলে অনেক প্রসপেক্ট, হাই প্রসপেক্ট এখানে। এখন ওনাকে আমরা সবচেয়ে ভালো যে উপদেশটা দিতে পারি সেটা হলো যে উনি গ্রাজুয়েশন করছেন সাইকোলজিতে, এটা কোনো সমস্যা না। এখন ওনাকে যেটা করতে হবে যে যেহেতু বেসরকারীকরণের যুগ, প্রাইভেটাইজেশনের যুগ, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তার সামর্থ্যের মধ্যে বা কাছাকাছি তার যেটা যেভাবে সামর্থ্যের মধ্যেই হয় সেই বিশ্ববিদ্যালয় থেকে সে একটা ভালো এমবিএ ডিগ্রি নিয়ে নিলে 2 বছর 2.5 বছর লাগবে, ভালো করে পড়াশোনা করলে এমবিএ ডিগ্রি হয়। হ্যাঁ, ভালো রেজাল্ট তো অবশ্যই লাগবে, অ্যাট লিস্ট 3 থাকতে হবে। মানে অনেকে স্যার, অনেকে কিন্তু আছে না আমার একটা সার্টিফিকেট দরকার, তো ওই মানসিকতাটা থেকে যদি বের হয়, সে যেহেতু সাইকোলজিতে অনার্স করে ফেলছে, অবশ্যই তো সে তার একটা বেসিক আছে। এখন এমবিএ যখন সে করতে আসবে তাকে অতিরিক্ত অ্যাকাউন্টিং করতে হবে, ম্যাথ করতে হবে, তার কিছু ফাইন্যান্সের সাবজেক্ট থাকবে, কিছু ম্যানেজমেন্ট সাবজেক্ট, স্ট্যাটিস্টিক্স থাকবে। তো এই যে সাবজেক্টগুলো থাকবে তার অবশ্যই এখান থেকে নলেজ আসবে সেটাই, এবং সে সেই নলেজ ইউজ করে অবশ্যই আমার মনে হয় যে সে ভালো একটা জায়গা চাকরি পেয়ে যাবে। এক্স্যাক্টলি, বেস্ট অফ লাক ফতুল্লার কায়সারের জন্য, বেস্ট অফ লাক রাখলাম। এবং আরো একটা এসএমএস আছে শাহরিয়ার সাউথ খান, সাউথ খান মানে মনে হয় দক্ষিণ খান, ইন্টারেস্টিং। হাই সামি আপু, গুড মর্নিং, ক্যান ইউ প্লিজ রিকোয়েস্ট দ্য গেস্ট টু অ্যাডভাইস মি ফর আ গুড রেজাল্ট? I am a student of O level. Okay, O leveler স্টুডেন্ট শাহরিয়ার সাউথ খান লিখেছেন। আমি খুব ইন্টারেস্টেড ফিল করেছি সাউথ খান শুনে। আমি আসলে বুঝতে পারি না, শাহরুখ খানের মতো লাগছিল পড়তে। যাই হোক, দ্যাটস মাই ফল্ট। তো আপনার অ্যাডভাইসটা আপনাকে অবশ্যই দেওয়া হবে, যেহেতু আমাদের সাথে একজন শিক্ষক আছেন। তবে এই মুহূর্তে সময় হলো রিভাইভের সৌজন্যে একটি ওমেন্স আপডেট জেনে আসার। Revive Women's Update। এই গরমে শরীরে ঘাম হওয়াটা খুব স্বাভাবিক বিষয়, কিন্তু এতে মেকআপ যেন গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাই মেকআপের পর ত্বক থেকে মেকআপের অতিরিক্ত তেল দূর করার জন্য ট্যালকাম পাউডার ব্যবহার করতে পারেন। এতে আপনার ত্বক অনেকক্ষণ মেকআপ সেট রাখতে সাহায্য করবে। আজকের ওমেন অলওয়েজ বিজি, কিন্তু এই ব্যস্ততার মাঝেও ত্বকের সৌন্দর্য ফুটিয়ে তুলুন সম্পূর্ণরূপে। ব্যবহার করুন রিভাইভ ট্যালকাম পাউডার। রিভাইভের সৌজন্যে চমৎকার একটি ওমেন্স আপডেট শুনলাম। লিসনার্স, আমাদেরকে এখন একটা ব্রেকে যেতে হবে। স্যার এবং মিস্টার জিল্লুর, আপনাদের অনুমতি নিয়ে একটা ব্রেকে যাচ্ছি। তবে ব্রেক থেকে এসে আমরা শাহরিয়ারের প্রশ্নটার অবশ্যই উত্তর দিব, এবং সাথে আরও অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো উত্তর দিব। আরও ব্যক্তিগত কিছু প্রশ্ন আপনাদেরকে করার আছে, সেসব সম্পর্কে জানবো। সাথেই থাকুন, ফিরছি একটু পর।
আপনার প্রিয় ঘর সাজাতে এখন আরো আধুনিক সলিউশন দিচ্ছে রক্সি 3C। কম্পিউটারাইজড প্রযুক্তিতে রং নির্বাচন, ইনস্ট্যান্ট কালার টিন্টিং, রঙের মেলা থেকে পছন্দের রং তৈরি। রক্সি ফিউশন দিয়ে স্টাইলিশ ওয়াল ফিনিশ আর আর্কিটেক্টের পরামর্শ সহ আরো অনেক সুবিধা পেতে আসুন রক্সি 3C তে। রক্সি পেইন্টস, রঙের উৎসবে মাতুন সবাই। ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে শুধুই একটি খেলা নয়, ক্রিকেট মানে বিশ্বাস, ক্রিকেট মানে লাল সবুজের টগবগে উন্মাদনা, ক্রিকেট মানে আমি বা আপনি নন, আমি আপনি মিলে আমরা সবাই। ক্রিকেট মানে সব, ক্রিকেট মানে সময় অসময় ক্রিকেটময়। প্রাণ ফ্রুটো বাংলাদেশ ক্রিকেট টিমের গর্বিত স্পন্সর। আজ বাসায় ফিরতে দেরি কেন খোকা? রক্সি 3C-তে গিয়েছিলাম। রক্সি 3C? হ্যাঁ মা, রং নিয়ে সকল পরামর্শ সমাধান এখন রক্সি 3C-তে। তোর বিয়ের আগে বাড়িটা রং করালে ভালোই হবে। কালার এক্সপার্টদের নিয়ে একটি অত্যাধুনিক কাস্টমার কেয়ার সেন্টার। বাসা আপনার, রাঙানোর দায়িত্ব 3C এক্সপার্টদের। রক্সি পেইন্টস, রঙের উৎসবে মাতুন সবাই। তাকে ভালো লাগার কোনো সংজ্ঞা নেই, সুরের মূর্ছনায় তার বসবাস, প্রত্যেকটি শ্রোতার হৃদয়ে তার নাম। City FM 96, the number 1 HD FM station in Bangladesh. ওয়েলকাম ব্যাক লিসনার্স, আপনারা শুনছেন সিটি এফএম 96 নাম্বার 1 এইচডি এফএম স্টেশন। আমি সামিয়া আছি আপনাদের সাথে রক্সি প্রেজেন্টস কর্পোরেট অনুষ্ঠানটি নিয়ে। আমার সাথে আজকে আছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান রিয়েল এস্টেট মিস্টার আব্দুর রহিম, এবং আরও আছেন ট্রেড ভিশনের সিনিয়র এক্সিকিউটিভ মিস্টার জিল্লুর রহমান। ওনাদের সাথে কথা হচ্ছিল, একটা SMS এসেছিল ও লেভেলের একজন স্টুডেন্ট বলছে যে কীভাবে আরও অ্যাটেন্টিভ হতে পারে, রেজাল্ট কীভাবে ভালো করতে পারে। আমার মনে হয় যে স্যার যদি কিছু বলতেন। এটা একটা ভালো প্রশ্ন এবং সব ছাত্রই বলে যে সে কিভাবে ভালো রেজাল্ট করবে। এটা আমরা ছাত্র যখন আমরাও বলতাম। আমার মনে হয় যে সে সচেতন বলেই বলছে আসলে। হ্যাঁ, গুড, ভেরি গুড। ভালো রেজাল্ট করার এটা তো একটা গোল থাকতেই হবে, প্রত্যেকেই থাকতে হবে, প্রত্যেকেই চেষ্টা করে যে সে ভালো রেজাল্ট করবে, লক্ষ্য থাকতেই। যেমন আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন ফার্স্ট ইয়ারে দেখতাম যে সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, সবার মধ্যেই যে সে ডিপার্টমেন্টে জয়েন করবে, সে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবে, এ ধরনের একটা কম্পিটিশন থাকতো। এবং যারা এই কম্পিটিশনে ভালো করছে তারা কিন্তু অনেকেই পরবর্তী লাইফে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়নি অথবা অন্য কোথাও হয়েছে। এভাবে একটা গোল থাকা উচিত। আমাদের শ্রোতা বন্ধু যে একজন স্টুডেন্ট যে তার রেজাল্ট ভালো করতে চেয়েছে, এটা অবশ্যই আমরা তার এই গোলটাকে অ্যাপ্রিসিয়েট করি। এখন রেজাল্টটাকে কীভাবে ভালো করা যেতে পারে, পরীক্ষার ফলাফলটাকে ভালো করা যেতে পারে। প্রথমে পরীক্ষার ফলাফলটা ভালো করার জন্য তাকে যেটা করতে হবে, তাকে অধ্যবসায়ী হতে হবে, তাকে মনোযোগ সহকারে তাকে পড়াশোনা করতে হবে। আমাদের এই আধুনিক যুগে অনেক ধরনের বিষয় আছে যেগুলো আমাদের এই মাথায় একটা প্রবলেম ক্রিয়েট করে। আমাদের ফেসবুক আছে, টুইটার আছে, বিভিন্ন ধরনের সময় কাটানোর অপশন কিন্তু রয়ে গেছে। টেলিভিশন, রেডিও তো আছে। একজন ছাত্র হিসাবে তাকে নিয়মিত ক্লাসে যেতে হবে, স্যাররা যে লেকচারগুলো দেন ওগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। লেকচারের পাশাপাশি তার ক্রিয়েটিভ যে নলেজ, এখন সৃজনশীল কোশ্চেন হয়, সেই সৃজনশীলতা তাকে বাড়াতে হবে। এবং ক্লাস থেকে বের হওয়ার পরে বন্ধুদের সাথে অন্য বিষয়ে আড্ডা না দিয়ে গ্রুপ ডিসকাশন করা যেতে পারে। গ্রুপ যদি ডিসকাশন করা যায়, যদি টিম করে ছোট ছোট টিম করে যদি সেখানে ডিসকাস করা যেতে পারে, তাহলে তার কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। গ্রুপ ডিসকাশনটা আসলে খুব জরুরি, এটা খুব ইফেক্টিভ। এবং বাসায় এসে তাকে আবার পড়াশোনাটা করতে হবে, পাশাপাশি তাকে কিন্তু খেলাধুলাও করতে হবে। খেলাধুলাও করতে হবে, শুধু পড়াশোনা করলে কিন্তু সে অসুস্থ হয়ে পড়বে। খেলাধুলা করতে হবে, খেলাধুলা শরীর এবং মন দুইটাই ভালো রাখে। আর এই দুইটা জিনিসই কিন্তু ভালো রেজাল্ট করার জন্য খুব পরিশ্রম, যেটা খেলাধুলা মানে না যে কম্পিউটারে বসে বসে গেম খেলা, সেটা একটু শারীরিক পরিশ্রম হয়। এটা কিছু পড়তে হবে, কিছু ভুলবে, আবার কিছু সেখান থেকে শিখবে। এইভাবে চেষ্টা করার মাধ্যমেই। আর সবচেয়ে বড় কথা হলো যে ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও কিন্তু ভালো রেজাল্ট নাও করা যেতে পারে। পরীক্ষার হলে গিয়ে
যেমন একজন ভালো খেলোয়াড়, যে রোনালদোর কথা দেখেন, ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালে, সে কিন্তু নাম্বার 1 ফুটবলার। এখন সে ক্লাবে ভালো খেলে, ক্লাবে 2-3 গোল দিয়ে দেয়, কিন্তু যখন দেশের পক্ষে খেলে তখন কিন্তু সে আর গোল পায় না। এর কারণটা হচ্ছে যে টিম যে স্পিরিটটা, সে যখন ক্লাবে খেলে তার যারা সহযোগী তারা তাকে সাপোর্ট দেয়, আর যখন সে দেশের খেলে ওইভাবে তারা যে সাপোর্টটা দেওয়া দরকার সেটা দেয় না কিংবা দিতে পারে না। হ্যাঁ, ওইভাবে সে পায় না। তো একজন ছাত্র তার ক্লাসের এনভায়রনমেন্ট ভালো থাকতে হবে, তাকে নিজেকেও উদ্যোগী হতে হবে, বাসার পরিবেশটা ভালো থাকতে হবে, এবং ভালো তাকে করে নিতে হবে। এবং আমরা যেগুলো বললাম যে আধুনিক যুগে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, উপাদানগুলো আছে, এইগুলোতে হয়তো সময় না কাটিয়ে তাকে মনোযোগ সহকারে পড়াশোনা করলে ইনশাআল্লাহ তাই সে ভালো রেজাল্ট করতে পারবে। ধন্যবাদ স্যার। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। আমি কিছু আর ছোট কিছু প্রশ্ন। মিস্টার জিলুর, কত বছর ধরে আপনি এই প্রতিষ্ঠানে আছেন এবং আপনার ক্যারিয়ার ফিউচার প্ল্যান কি করছেন? আমি এই কোম্পানিতে আছি অলমোস্ট 7.5 ইয়ার। আচ্ছা, বাহ, তাহলে তো অনেক দিন। হ্যাঁ, অনেক দিন। দুরন্তর মতো না, অবশ্যই না। আমাদের কোম্পানির পরিবেশটা আসলে খুব ভালো, আমরা যেটাকে এক বাক্যে বলি যে ফ্যামিলি এনভায়রনমেন্ট। ওকে, এই জন্য আসলে আমাদের কোম্পানিতে যারা আছে এখানে কেউ আছে 18 বছর, কেউ 10 বছর, 8-9 বছর। আচ্ছা, মানে অলমোস্ট সবাই এরকম নতুন, মানে যে আসছে সেই থাকে। ওকে, মানে খুব ছেড়ে যাওয়ার মতো না। 2-1 চলে গেছে, কিন্তু বেশিরভাগই দেখা গেছে যে হয় মানে নট ফর দ্য বেটার অপরচুনিটি, জাস্ট অন্যান্য আরো কিছু কারণে তারা গেছে, এমনি যে শুধু একটা ভালো অপরচুনিটি না, শুধু স্যালারির জন্য এটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট আছে, কলিগদের যে সহযোগিতা সেটা খুব বেশি। মানে আমাদের ফ্যামিলি এনভায়রনমেন্ট, যার জন্য আসলে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি গুলো আছে, যেমন অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি, সবকিছুই, মেডিকেল বেনিফিট, এই জিনিসগুলো সবকিছুই আছে, দরকার আছে। তো আপনার ফিউচার প্ল্যান কি? হ্যাঁ, আমার ফিউচার প্ল্যান আসলে আমি খুব সম্ভবত না, আমি হয়তো এই লাইনেই একটা বিজনেস দাঁড় করাবো ইনশাআল্লাহ। কারণ যেহেতু আমি এই লাইনে আছি, শুভকামনা রইল। থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে যে আমি স্যারের সাথেও দেখা করব, কারণ আমাদের শুভকামনা রইল। বিজনেস শুরু করলে যেটা হবে যে আমাদের এই যে শিক্ষিত যে বেকার লোকজন আছে এদের চাকরির ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, এটা অবশ্যই বিজনেস যারা করে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে, আর ইনকিউবেটর তো রয়ে গেছে আপনাদের, আমি ব্যক্তিগতভাবে তাকে সবসময় সহায়তা করে থাকি। স্যার, আরেকটা প্রশ্ন আছে, মেজবা মিরপুর থেকে বলছে, ব্যাচেলর ডিগ্রির পর এমবিএ করলে জব ফিল্ডে কি কি সুবিধা পাওয়া যাবে? হ্যাঁ, জব ফিল্ডে এমবিএ করলে তো তার জন্য সব দরজা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এমন কোনো নাই যে সেখানে সে অ্যাপ্লাই করতে পারবে না। সে এনজিও বলেন, সে ইন্স্যুরেন্স কোম্পানি বলেন, সে ব্যাংক বলেন, গভর্নমেন্ট জব বলেন, সব জায়গায় কিন্তু সে কোয়ালিফাইড। সে সব জায়গায় কিন্তু সব চাকরির ক্ষেত্রে কিন্তু সে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু ওই যে কোয়ালিটি রেজাল্ট থাকতে হবে, যেটা আমরা বলছি, এবং তাকে ভালো করে শিখতে হবে বিষয়গুলো। ব্যাচেলার ডিগ্রি সে সায়েন্স থেকে করতে পারে, আর্টস থেকে করতে পারে, আবার কমার্স থেকে করতে পারে। কমার্স থেকে করলে তার ওই এমবিএ ডিগ্রি ডিউরেশনটা কমে যাবে, তার 39 ক্রেডিটস বা 42 ক্রেডিটস হবে আর কি। আর যদি অন্য ডিসিপ্লিন থেকে আসে তার 60 ক্রেডিটস হবে। তার এই যে টিউশন ফি বেড়ে যাবে, এই যে ডিগ্রির লেন্থটা বেড়ে যাবে, ডিউরেশনটা বেড়ে যাবে, 2 বছর 2.5 বছর সময় লাগবে আর কি। তাকে অনেক সময় দিতে হবে। কিন্তু এমবিএ ডিগ্রিটা খুবই ইফেক্টিভ দেশে এবং দেশের বাইরে, সব জায়গায় কিন্তু জব পাওয়ার জন্য এমবিএ ডিগ্রিটা তার এখন বেশিরভাগ জায়গায় আসলে মাস্টার ডিগ্রিটা তো চাই, সেটার সাথে একটু প্রফেশনাল যে ডিগ্রিটা, যদি কোম্পানিটা ভালো কোম্পানি হয় তাহলে আসলে এমবিএ চেয়ে ফেলে। স্যার, আমি আজকে আসলে আপনাদের কোর্সটা নিয়ে একটু রিসার্চ করছিলাম, সেখানে আমি একটা সাবজেক্ট দেখলাম যে কন্টেম্পোরারি ইস্যুস অফ রিয়েল স্টেট ইন বাংলাদেশ। এই বিষয়টা আমার খুব ইন্টারেস্টেড ফিল করেছে। আমি ব্যক্তিগতভাবে আসলে জানতে চাচ্ছি এই বিষয়টা। ধন্যবাদ যে আপনি ইন্টারেস্ট ফিল করছেন যে কন্টেম্পোরারি ইস্যুস। এটা কি, মানে হোয়াট ডাজ ইট মিন? হ্যাঁ, কন্টেম্পোরারি ইস্যুস ইন রিয়েল এস্টেট, আমি আগেই বলছি যে আমাদের যে এই যে রিয়েল এস্টেটের যে 2 ধরনের যে প্রোডাক্ট, একটা হচ্ছে আপনার ল্যান্ড এবং একটা হচ্ছে অ্যাপার্টমেন্ট। তো এগুলো করতে গিয়ে আনপ্ল্যান্ড হইতে, ডিসঅর্গানাইজড হইতে যেভাবে আমরা করছি, তা এটা এমনভাবে হচ্ছে যে আমাদের কিন্তু লোকজনের জীবনে একটা সমস্যা ক্রিয়েট করছে। যেমন আপনি দেখবেন যে কয়েকদিন আগে যে একটা 7তলা ভবন, হ্যাঁ, আর একটা ভবনের উপরে কিন্তু হেলে পড়ছে, তাই না? এখন এই যে পাশের ভবনে হেলে পড়লো, ওর কিন্তু দোষ না, ওই বিল্ডিং এর মালিকের কিন্তু দোষ না, যিনি
এই নিয়ম কানুন মেনে না মেনে এই ভবনটা করলেন, করার কারণে এই ভবনটা হেলে অন্য ভবনের উপর গিয়ে পড়লেন। তো এখন যে কন্টেম্পোরারি যে ইস্যুসটা, যে আপনার আধুনিক এই নিয়ম কানুন মেনে যে কিভাবে এই যে প্রকল্পটা করতে হবে, বাস্তবায়ন করতে হবে, সেখানে কোন কোন বিষয়গুলো থাকবে, সেটা কি পরিমাণ থাকবে, কি মাত্রায় থাকবে, সেই জিনিসগুলো মোটামুটি একটা গ্রিন, একটা সবুজ, যেখানে কোনো নদী দূষণ হবে না, যেখানে আপনার এই যে ল্যান্ড পলিউশন হবে না, এয়ার পলিউশন হবে না, খাল নদী নালা এগুলো ভরাট হবে না। হ্যাঁ, তা এই যে কাস্টমাররা প্রতারিত হবে না। হ্যাঁ, কাস্টমারদের সাথে যে জিনিসগুলো বলা হবে সেই জিনিসগুলোই করা হবে। হ্যাঁ, এইভাবে সব নিয়ম কানুন মেনে যে প্রকল্পটা আমরা ডেভেলপ করবো মানুষের বেনিফিটের কারণে, সেই জিনিসগুলা যে পরিকল্পিত নগর, আপনি যদি মালয়েশিয়ায় যান দেখবেন, হ্যাঁ, যে এত সুন্দরভাবে, যেমন এই কুয়ালালামপুর সিটি যদি দেখেন আপনি, সুন্দর সাজানো, কি সুন্দর ভাবে। স্যার, এই যে বিল্ডিং হেলার কথা বললেন, তাহলে একটু ভূমিকম্প নিয়েও আমাদেরকে কিছু বলেন। আপনারা কি আপনাদের কারিকুলামে এই বিষয়ে কি রেখেছেন এবং কিভাবে? আমাদের রিয়েল এস্টেট ডিপার্টমেন্টে তো এই বিষয়গুলো একটা দুটো সাবজেক্ট পড়ানো হয়, কিন্তু এই যে ডিজাস্টার, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট আছে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট নামে একটা সাবজেক্ট আছে। তো এখানে আসলে ভূমিকম্পটা তো অন্যান্য ন্যাচারাল ডিজাস্টার গুলো কিন্তু বোঝা যায়, কিন্তু ভূমিকম্প প্রেডিক্ট করা যায় মোটামুটি ভাবে, কিন্তু ভূমিকম্পটা কিন্তু কোনোভাবেই আনপ্রেডিক্টেবল। এখন যদিও আনপ্রেডিক্টেবল, আমাদের কিছু কারেক্টিভ মেজার্স আছে, যে জিনিসগুলো আমরা আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে, আমাদের ক্লাসের মাধ্যমে আমরা আমাদের ছাত্রদেরকে বা যারা ট্রেনিং এসে আসে, বিভিন্ন ওয়ার্কশপে বিভিন্ন ট্রেনিং আসে, সেখানে আমরা শিক্ষা দিয়ে থাকি যে ভূমিকম্প হলে মানে তাৎক্ষণিকভাবে সে কিভাবে তা নিজেকে সেভ করবে। প্রথমত কথা হলো তাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, হতাশ করলে চলবে না, অস্থির হলে চলবে না, তাকে মাথাটা খুব সুন্দরভাবে ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা রেখে এরপরে তাকে যথাসম্ভব যে বিল্ডিং এর মধ্যে যদি থাকে, উঁচু ভবনে যদি থাকে, সে এখন ভূমিকম্পতে 1 সেকেন্ডের মধ্যেই অনেক কিছু এটা কিন্তু মানে একদম ম্যাসিভলি একদম ডিজাস্টার হয়ে যায়। তা সেখানে যেটা করতে হবে, তাকে এই যেটা প্লারের কাছাকাছি তাকে অবস্থান নিতে হবে, অথবা শক্ত টেবিল অথবা শক্ত চেয়ার, এখানে তাকে মানে মাথাটা যেভাবে সেভ করা যায় সেটা হচ্ছে প্রথম লক্ষ্য। হ্যাঁ, প্রথম লক্ষ্য। এরপরে যদি সে বের হওয়ার মতো অবস্থা থাকে, তাহলে যদি কিছু না থাকে, মাথায় হাতটা দিয়ে সে বের হওয়ার জন্য সে চেষ্টা করবে। তো এইভাবে নিজেকে কিভাবে সেভ করা যেতে পারে, এই জিনিসগুলো কিন্তু আমরা সেখানে তাদেরকে শিক্ষা দিই। হ্যাঁ, আর বিল্ডিং এর ক্ষেত্রে মানে বিল্ডিংটাকে কিভাবে সেভ করা যায়, প্রথম যে জিনিসটা হচ্ছে যে তাকে ভূমিকম্প সহনীয়, যে রাজকের যে আমাদের দেশে যে রাজকের যে আছে, রাজক অথরিটি আছে, সেখানে তো যখন প্ল্যানটা পাস করানো হয় তখন কিন্তু সবকিছু বলা হয়। এখন এই যারা ভবন তৈরি করবে, যারা ভবনের মালিক, যেখানে ইঞ্জিনিয়াররা থাকবে, তাদের প্রতি আমাদের আবেদন হচ্ছে বা তাদের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে, তারা এই নিয়ম কানুনগুলো মেনে যদি তারা এই ভবনগুলো নির্মাণ করে, তাহলে এই ধরনের ডিজাস্টার অনেক অংশে কমে যাবে, অন্তত প্রাণহানিটা কমে যাবে। যেমন আপনি যদি দেখেন বিল্ডিং আবার আমি বানাতে পারবো, যেমন মানুষটাকে হারালে তো আর পাবো না। 100% ল্যান্ডের মধ্যে যদি আপনি 40% ছেড়ে দেন, অটোমেটিক্যালি তো আপনার ভবনটা অনেকটাই আপনার ভবনটা মজবুত হবে। সেটাই আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জিল্লুর রহমানের কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। আপনার আজকে এসে কেমন লাগলো, এবং আপনার যদি কাউকে ধন্যবাদ দেওয়ার থাকে? হ্যাঁ, আমাকে সিটিএফএম এর পক্ষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে যারা আমাদের অনুষ্ঠান শুনছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি আরেকটা ব্যক্তিগত প্রশ্ন আপনাকে করব, সেটা হচ্ছে যে আপনি তো একজন এক্সিকিউটিভ, আপনার যখন সংসার জীবন এবং এক্সিকিউটিভ লাইফ, এই দুটোকে আপনি কিভাবে অ্যাডজাস্ট করেন, এবং সেই ক্ষেত্রে আপনার ধন্যবাদটা কিন্তু আপনার সংসার জীবনেও জানাতে হবে। না, তা তো অবশ্যই। আর এখানে হচ্ছে হ্যাঁ, আসলে আমাদের শুধু এক্সিকিউটিভদের যে সংসার জীবনে ওয়াইফদেরকে ধন্যবাদ সেটা না, সব ক্ষেত্রে কিন্তু স্যারের কাছে আসছি আপনি এখানে আছেন, আপনার মানে এক পক্ষ আপনার স্পাউসকেও এটা
তাকে ধন্যবাদ দিতে হবে। জি অবশ্যই। তো আসলে মেইনলি আমাদের তো আসলে 9টা 5টার মতোই জব বলা যায়, খুব রিয়ারলি সপ্তাহে হয়তো আমরা 2 দিন কিংবা 3 দিন দেখা যায় যে আমাদের বাড়ি ফিরতে ফিরতে 8টা 9টা বাজে। বেশিরভাগ সময় আমরা আমাদের অফিস 9টা টু 5:30, আমরা 5:30 6টার মধ্যে বের হয়ে যাই। আর তাছাড়া এমনি আমাদের কিছু ট্যুর থাকে, যেহেতু ট্যুর থাকে আমরা ওই ট্যুরে যখন যাই তখন ওভাবে একটু ম্যানেজ করে ফেলি। ওকে, বেস্ট অফ লাক টু ইউ। স্যার, এবার আপনি আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে সংক্ষেপে কিছু বলুন এবং আমাদের প্রতিষ্ঠানে এসে আপনার কেমন লাগলো সেই অনুভূতি। অবশ্যই আপনাদের প্রতিষ্ঠানে এসে অবশ্যই ভালো লাগছে, এবং আমি সিটি এফএম রেডিওর যে কর্তৃপক্ষ সহ যারা এখানে আছেন তো সবাইকে আমরা আর যে সামিয়াকেও আমরা থ্যাংক ইউ ধন্যবাদ স্পেশালি। আর আমার ব্যক্তিগত লাইফে তো সব ক্রেডিট আমার ওয়াইফের, ওয়াইফ সব কাজ সমস্ত কিছু করে, শুধু আমার চাকরি। ওকে, না স্যার আসলে এখন কিন্তু সবার সহযোগিতা লাগে। না সব অবশ্যই, এবং এই যে অনুষ্ঠান যারা দেখছে শুনছে যারা শুনছে তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারা না শুনলে তো আমাদের এই যে চেষ্টাটা আসলে সফল হবে না। তারাই আসলে আমাদের মেইন মানে যে স্টেক হোল্ডার, তারাই আমাদের মূল লক্ষ্য, যে তারা যদি বেনিফিটেড হয়, তারা কিছু এখান থেকে পেয়ে থাকে, তাদের সমস্যা যদি সমাধান হয়, তাহলে সেই জায়গাটা কিন্তু আমাদের সবচেয়ে বড় ধরনের সার্থকতা। সেটাই। লিসনার্স, আজকের মতো শেষ করছি কর্পোরেট অনুষ্ঠানটি। আমি সামিয়া আপনাদের সাথে ছিলাম। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজ বাসায় ফিরতে দেরি কেন খোকা? রক্সি 3Cতে গিয়েছিলাম। রক্সি 3C? হ্যাঁ মা, রং নিয়ে সকল পরামর্শ সমাধান এখন রক্সি 3Cতে। তোর বিয়ের আগে বাড়িটা রং করালে ভালোই হবে। কালার এক্সপার্টদের নিয়ে একটি অত্যাধুনিক কাস্টমার কেয়ার সেন্টার। বাসা আপনার, রাঙানোর দায়িত্ব 3C এক্সপার্টদের। রক্সি পেইন্টস, রঙের উৎসবে মাতুন সবাই। City FM, a combination of music decades.